আচ্ছা, সো আমরা লাস্ট ক্লাসে রিজিড পেভমেন্ট ডিজাইন শিখছিলাম। মেইনলি রিজিড পেভমেন্টের উপরে আজকে আমার দ্বিতীয় অনলাইন ক্লাস। প্রথম অনলাইন ক্লাস অর্থাৎ গত সপ্তাহের বুধবারের ক্লাসে আমরা রিজিড পেভমেন্টের যে থিওরিটিক্যাল পার্টটুকু পড়ছিলাম, যে রিজিড পেভমেন্ট কি জিনিস, কয়টা টাইপের হয়, রিজিড পেভমেন্টের বিভিন্ন জয়েন্ট সম্পর্কে দেখছিলাম। রিজিড পেভমেন্টের ভিতরে যে সমস্ত রড ইউজ করা হয়, সেই রিইনফোর্সমেন্ট ডিটেইলিং কোনটাকে কি বলে, কোনটা কোথায় ইউজ করা হয়, এই সমস্ত কিছু আমরা লাস্ট অনলাইন ক্লাসে দেখছিলাম। এরপরে লাস্ট ফ্রাইডের যে ক্লাসটা, ফ্রাইডের ক্লাসে আমরা ক্লাস টেস্ট নিয়েছিলাম এবং ক্লাস টেস্ট নেওয়ার পরে যে আধা ঘন্টা সময় ছিল, সেখানে এই রিজিড পেভমেন্টের ডিজাইন অর্থাৎ থিকনেস ডিজাইনটা শিখছিলাম। রিজিড পেভমেন্টের ডিজাইন তো মানে যেহেতু এটা রিজিড পেভমেন্ট অর্থাৎ কংক্রিটের পেভমেন্ট, আরসিসির পেভমেন্ট, তো এইখানে আসলে দুইটা পার্ট আছে। একটা হচ্ছে এই থিকনেস ডিজাইন অর্থাৎ যে স্ল্যাবটা দিব, সেই কত ইঞ্চি স্ল্যাব দিব, এটা একটা পার্ট। সেকেন্ড পার্ট হচ্ছে এর মধ্যে যে রড ইউজ করব, সেই রডের রিইনফোর্সমেন্ট ডিটেইলিং, এটা আরেকটা পার্ট। তো আজকে আমরা রিইনফোর্সমেন্ট ডিটেইলিং শিখবো। তো তার আগে আমাদের যেহেতু এই রিজিড পেভমেন্ট একটা আরসিসি স্ল্যাব, তো আরসিসি স্ল্যাব ডিজাইন করার আগে, থিকনেস ডিজাইন করার আগে আমাদের আরো একটা জিনিস শিখতে হয়, সেটা হচ্ছে এই আরসিসি স্ল্যাবে বা রিজিড পেভমেন্টে স্ট্রেস কি কি আসতেছে এবং সেই স্ট্রেসের ভ্যালু কত। আমাদের যখন ফ্লেক্সিবল পেভমেন্ট করছি, ফ্লেক্সিবল পেভমেন্টের মধ্যে আমাদের এই সরাসরি স্ট্রেস ক্যালকুলেশন করার প্রয়োজন পড়ে নাই, কারণ এটা আসলে ফ্লেক্সিবিলিটি প্রদর্শন করে। অর্থাৎ আমরা ফ্লেক্সিবল পেভমেন্ট ধরেই নিছি, এটা যদি রাস্তা হয়, যখন এই রাস্তার উপর দিয়ে ভারী একটা ট্রাক চলাচল করবে, এই ট্রাকের চাকাটা যেখানে থাকবে তার নিচে রাস্তাটা একটু ফ্লেক্সিবিলিটি প্রদর্শন করবে, একটু ডিফর্ম করবে, আবার যখন চাকাটা চলে যাবে সে আবার আগের অবস্থায় ফেরত আসবে। তো সেখানে স্ট্রেসটা আসলে ইম্পর্টেন্ট না, কারণ সে তো ডিফর্মেশন হইতেছে। রিজিড পেভমেন্ট যেটা আরসিসি পেভমেন্ট, আরসিসি পেভমেন্টের মেন থিওরি হচ্ছে, রিজিড কথাটার মানে হচ্ছে এর উপর দিয়ে যত ভারী ট্রাক যাক না কেন, এই এই যে স্ল্যাবটা, এই স্ল্যাবটা কখনোই ডিফর্ম করবে না, এই শেপটা কখনোই চেঞ্জ হবে না, এটা একদম শক্ত রিজিড। তো যখনই এই শক্ত রিজিড শেপটা ধরে রাখতে চাবে, এর মধ্যে তখন আমাকে স্ট্রেস ক্যালকুলেশন করতে হবে যে এইখানে যে গাড়ির চাকাটা আসতেছে, এর উপরে যে পুরো ট্রাকের লোড বা গাড়ির লোড, এই লোডের কারণে এই যে স্ল্যাবটা আছে, আরসিসি যে স্ল্যাবটা আছে, এই স্ল্যাবের ভিতরে কি পরিমাণ স্ট্রেস ডেভেলপ করতেছে, সেই স্ট্রেস আমাদের ক্যালকুলেশন করতে হবে। আমাদের স্ট্রেস ক্যালকুলেশন করে দেখতে হবে যে এখানে যে আমরা কংক্রিটটা ইউজ করব, সেই কংক্রিট আসলে ওই পরিমাণ স্ট্রেস নিতে পারবে কি, সেটা আমাদের চেক দিতে হবে। তো এই রিজিড পেভমেন্ট যে চ্যাপ্টারটা পড়াইতেছে, এখানে মেনলি তিনটা ম্যাথমেটিক্যাল পার্ট আছে। প্রথম পার্টটাই হচ্ছে রিজিড পেভমেন্ট বা রিজিড পেভমেন্টের স্ল্যাবের মধ্যে কি পরিমাণ স্ট্রেস আসতেছে, সেই স্ট্রেসটা ক্যালকুলেশন করা। সেকেন্ড পার্টটা হচ্ছে এই যে স্ল্যাবটা, আরসিসি যে স্ল্যাব, সেই স্ল্যাবের থিকনেস ডিজাইন করা, এবং থার্ড পার্টটা হচ্ছে রিইনফোর্সমেন্ট ডিটেইলিং। তবে আমরা লাস্ট ফ্রাইডের ক্লাসে সেকেন্ড পার্টটা আগে করছি, কারণ আমি বলছিলাম যে অনলাইন ক্লাসে আসলে ওই রিজিড পেভমেন্টের থিকনেস ডিজাইনের যে গ্রাফগুলা, সেই গ্রাফগুলো পড়ানো কঠিন হবে। তাই আপনাদের সরাসরি আমি ক্লাসে কিছু গ্রাফ হাতে কলমে দিয়ে কিভাবে ড্র করতে হয় সেটা শিখাই দিচ্ছি। এই গ্রাফগুলা আমি হাতে কলমে শিখাই দিচ্ছি যে কিভাবে গ্রাফ থেকেই শুধু সরাসরি আমাদের রিজিড পেভমেন্টের কয়েন্সি স্ল্যাব লাগবে, সেই ভ্যালুটা সরাসরি চলে আসে, গ্রাফ থেকে সরাসরি চলে আসে। তো এটাই আমরা লাস্ট ক্লাস এই পর্যন্ত আমরা শিখছি। তবে আমরা এইটা শেখার জন্য প্রথম যে পার্ট অর্থাৎ এই স্ল্যাবের মধ্যে কি পরিমাণ স্ট্রেস জেনারেট করবে, কি পরিমাণ স্ট্রেস ডেভেলপ করবে, একটা গাড়ির চাকার জন্য কি পরিমাণ মানে স্ট্রেস আসবে, বা টেম্পারেচার চেঞ্জের কারণে কি পরিমাণ স্ট্রেস আসবে, সেই পার্টটুকু আমরা স্কিপ করে আমরা থিকনেস ডিজাইনে চলে গেছিলাম, কারণ ওইটা পুরোটাই গ্রাফ, তো গ্রাফটা আসলে অনলাইনে করানো একটু কঠিন। তো আজকে আমরা শিখবো প্রথমে রিজিড পেভমেন্টের স্ট্রেস ক্যালকুলেশন, এরপরে আমরা শিখবো হচ্ছে রিজিড পেভমেন্টের রিইনফোর্সমেন্ট ডিটেইলিং। দুইটা পার্টই ইম্পর্টেন্ট, দুইটা পার্ট থেকেই মোটামুটি পরীক্ষায় ছোটখাটো কিছু প্রবলেম থাকে। স্ট্রেস এবং স্ট্রেস ক্যালকুলেশন এবং রিইনফোর্সমেন্ট ডিটেইলিং, দুইটা থেকে মোটামুটি ছোটখাটো কিছু প্রবলেম থাকে। তো প্রথমত আসতেছে যে স্ট্রেস ইন রিজিড পেভমেন্ট, তার মানে হচ্ছে রিজিড পেভমেন্টের মধ্যে কি কি টাইপের আসলে স্ট্রেস থাকতে পারে, বা একটা আরসিসি যে রোড, সেই রোডের ভিতরে আসলে স্ট্রেস আসে কোথা থেকে। তো প্রথম যে মেইন যে স্ট্রেসটা, সেটা অবশ্যই গাড়ি থেকে আসে। যখন এই পেভমেন্টের উপর দিয়ে বা রাস্তার উপর দিয়ে যখন একটা ভারী গাড়ি যাইতেছে বা একটা ট্রাক যাইতেছে, তার যে লোড, সেই লোডটা তো সেই স্ল্যাবের উপরে দিতেছে। তো স্ল্যাবের উপরে যখনই লোড দিবে, আমরা তো স্ট্রেস জানি, স্ট্রেস আমরা জানি যে লোড ডিভাইডেড বাই এরিয়া। তো যখনই সেই গাড়ির চাকাটা এই রোডের উপরে লোড দিবে, লোড দিলে সে যেই এরিয়াটার উপরে লোড দিতেছে, তো তার মানে লোডকে যদি আমরা এরিয়া দিয়ে ভাগ করি, তাহলে অবশ্যই স্ল্যাবের উপরে একটা স্ট্রেস আসবে। এটাই হচ্ছে মেজর স্ট্রেস। এটা রিজিড পেভমেন্টের মেন যে স্ট্রেস, সেটা অবশ্যই গাড়ি থেকে আসে। এর পাশাপাশি আরো কিছু ইম্পর্টেন্ট স্ট্রেস আসে রোডের উপরে, যেটা হচ্ছে গাড়ির লোডের উপরে ডিপেন্ডেন্ট। অর্থাৎ যদি একটা গাড়ি মানে রাস্তায় কোনো গাড়ি যাইতেছে না, এরপরেও সেখানে কিছু স্ট্রেস আসতে পারে। সেটাই বলতেছি কি কি স্ট্রেস আসতে পারে। প্রথমত হচ্ছে এক্সপেনশন অ্যান্ড কন্ট্রাকশন অফ দ্য কংক্রিট ডিউ টু টেম্পারেচার চেঞ্জ, যে খুবই ইম্পর্টেন্ট একটা স্ট্রেস। সেটা হচ্ছে
যে আমি একটা রোড বানাইলাম, এই রোডের উপরে এখন কোনো গাড়ি যাইতেছে না, কিন্তু সেক্ষেত্রেও সেখানে কিছুটা স্ট্রেস থাকে, সেটা হচ্ছে টেম্পারেচারের কারণে স্ট্রেস। টেম্পারেচার যদি মানে বেড়ে যায়, বৃদ্ধি পায়, তাহলে যে স্ল্যাবটা আছে সেই স্ল্যাবটার দৈর্ঘ্য একটু বৃদ্ধি পায়, সেটাকে বলতেছে এক্সপানশন। আবার টেম্পারেচার যদি কমে যায়, তাহলে সেক্ষেত্রে স্ল্যাবের দৈর্ঘ্যটা মানে তার আদি দৈর্ঘ্য থেকে কিছুটা কমে যায়, সেটাকে বলতেছে কন্ট্রাকশন। এই যে এক্সপানশন কন্ট্রাকশন, এটার জন্য ওই স্ল্যাবে অ্যাডিশনালি কিছু স্ট্রেস ডেভেলপ করে। লোডের কারণে স্ট্রেসটা থাকবেই, তার পাশাপাশি টেম্পারেচার চেঞ্জের কারণে স্ল্যাবের মধ্যে স্ট্রেস আসে। আরো কিছু স্ট্রেস আসে, সেটা হচ্ছে ইল্ডিং অফ সাববেজ অর সাবগ্রেড সাপোর্টিং দ্য কংক্রিট পেভমেন্ট। তার মানে হচ্ছে যেই সাববেজ বা সাবগ্রেড অর্থাৎ সয়েলের উপরে আমরা বা সাববেজের উপরে আমরা এই স্ল্যাবটা করতেছি, স্ল্যাবটা কাস্টিং করতেছি, তার যদি সাপোর্টিং ক্যাপাসিটি না থাকে, সে যদি ইল্ড করে যায়, মানে সে যদি মানে সেই সাপোর্টটা না নিতে পারে, সেক্ষেত্রে কিছু এক্সট্রা স্ট্রেস আসতে পারে। এবং ফাইনালি যেটা বলতেছে সেটা হচ্ছে ভলিউমেট্রিক চেঞ্জ। যদি ভলিউম চেঞ্জ হয়ে যায়, এরিয়া চেঞ্জ হয়ে যায়, তাহলে সেক্ষেত্রেও কিছু স্ট্রেস আসতে পারে। তবে আমাদের ক্যালকুলেশন করার জন্য বা ইম্পর্টেন্ট স্ট্রেস হচ্ছে দুইটা, একটা হচ্ছে লোডের কারণে স্ট্রেস আর একটা হচ্ছে টেম্পারেচারের কারণে স্ট্রেস। বাকি যে দুটা দেখতেছি, এই সাববেস বা সাবগ্রেড, এটাকে ধরে নেওয়া হয় যে সাববেস বা সাবগ্রেডকে এমন ভাবে প্রস্তুত করা হইতেছে যাতে সেখানে কোনো ইল্ডিং হবে না, এবং ভলিউমেট্রিক চেঞ্জের কারণে যে স্ট্রেস ডেভেলপ করে সেটা খুবই নগণ্য, নেগলিজেবল। সো আমাদের আসলে রিজিড পেভমেন্টের উপরে মেজর কনসিডার করার মতো স্ট্রেস হচ্ছে দুইটা, একটা হচ্ছে লোডের কারণে স্ট্রেস আর একটা হচ্ছে টেম্পারেচার কারণ চেঞ্জের কারণে স্ট্রেস। সে কথাগুলো এখানে লেখা আছে। ফর এক্সাম্পল, ট্রাফিক হুইল লোডস উইল ইন্ডিউস ফ্লেক্সারাল স্ট্রেস দ্যাট আর ডিপেন্ডেন্ট অন দ্য লোকেশন অফ দ্য ভেহিকল হুইলস রিলেটিভ টু দ্য এজ অফ দ্য পেভমেন্ট। এখানে একটা ইম্পর্টেন্ট কথা লেখা আছে, সেটা হচ্ছে এই যে একটা রাস্তা, সাপোজ আমি যদি একটা রাস্তার ক্রস সেকশন দেখাই, এখানে অবশ্য দেখানো আছে, রাস্তার ক্রস সেকশন যদি দেখাই, মানে এটা ধরেন একটা রাস্তা, মাঝখানে এখানে লেন ডিভাইড করা আছে। এখন এই রাস্তাটার উপর আমরা বলতেছি মেজর মেইন স্ট্রেসটা হচ্ছে গাড়ির কারণে স্ট্রেস। এখন এই রাস্তার উপর দিয়ে গাড়িটা কোন দিক দিয়ে যাইতেছে, কোন পজিশন দিয়ে যাইতেছে, সেটার উপরে আবার এই স্ট্রেসের ক্যালকুলেশনটা ডিপেন্ড করে। অর্থাৎ এই গাড়ির চাকা যদি একদম রাস্তার ধার দিয়ে যায়, তাহলে সেক্ষেত্রে একরকম স্ট্রেস আসে। যদি একদম মাঝখান দিয়ে যায়, তাহলে একরকম স্ট্রেস আসে। যদি একদম এরকম আমরা বলছিলাম যে আরসিসি পেভমেন্ট কিছুটা এরকম দূর পর পর এরকম জয়েন্ট থাকে, অর্থাৎ এরকম ডিফারেন্ট ডিফারেন্ট স্ল্যাব 40 ফিট বা 50 ফিট দূরে দূরে এরকম আলাদা আলাদা স্ল্যাব থাকে, এখানে জয়েন্ট দেওয়া হয়। একদম এই জয়েন্টের কর্নারে যদি আসে, তাহলে আরেক রকম স্ট্রেস আসে। তো এরকম গাড়ির চাকার পজিশনের উপরে ডিপেন্ড করে বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম স্ট্রেস ডেভেলপ করে। সেই কথাটা এখানে লেখা আছে, সেই কথাটাই এই এই পয়েন্টটাতে লেখা আছে যে ট্রাফিক লোডের কারণে যে ফ্লেক্সার স্ট্রেসটা আসে, সেটা ডিপেন্ড করে হচ্ছে ভেহিকলের হুইলের পজিশনের উপর। সো হুইল পজিশনটা কোথায় আছে। এর পাশাপাশি এক্সপেনশন এবং কন্ট্রাকশন অর্থাৎ টেম্পারেচার চেঞ্জের কারণে যে স্ট্রেসটা আসে, সেটা টেনসাইল স্ট্রেসও হইতে পারে, সেটা কম্প্রেসিভ স্ট্রেসও হইতে পারে। এটা ডিপেন্ড করে যে টেম্পারেচারের গ্রেডিয়েন্টটা কেমন বা টেম্পারেচারের চেঞ্জটা কেমন। তো সেটাকে একটু পরে আরো ব্যাখ্যা করে লেখা আছে যে টেম্পারেচারের গ্রেডিয়েন্ট চেঞ্জের কারণে কখন কম্প্রেসিভ স্ট্রেস আসে, কখন টেনসাইল স্ট্রেস আসে। তো তার আগে আমরা এই রিজিড পেভমেন্টের স্ট্রেস ক্যালকুলেশন করার জন্য যে মেথডটা ইউজ করি বা যে ফর্মুলাটা ইউজ করা হয়, সেটাকে বলা হচ্ছে ওয়েস্টারগার্ড মেথড। ওয়েস্টারগার্ড অ্যানালাইসিসের মাধ্যমে রিজিড পেভমেন্টের স্ট্রেস ক্যালকুলেশন করা যায় হয়। ওয়েস্টারগার্ড যে ফর্মুলাটা দিছে, সেই ফর্মুলার আবার কিছু অ্যাজাম্পশন আছে। তো সেই ফর্মুলাটা ডেভেলপ করার আগে সে কিছু অ্যাজাম্পশন ধরে নিছে যে এই কন্ডিশনটা ইউনিফর্ম থাকতে হবে। প্রথম কন্ডিশনটা হলো দ্য কংক্রিট স্ল্যাব ইজ হোমোজিনিয়াস অ্যান্ড আইসোট্রপিক অ্যান্ড হ্যাজ ইউনিফর্ম ইলাস্টিক প্রপার্টি। কথাটার মানে হচ্ছে এই যে রাস্তাটা, রিজিড পেভমেন্টের যে রাস্তাটা করলাম, সেই রাস্তাটার সব জায়গায় একই টাইপের কংক্রিট আছে। হোমোজিনিয়াস মানে হচ্ছে এখানে কংক্রিটের ভিন্নতা নাই, সব জায়গায় একই টাইপের কংক্রিট আছে। এবং আইসোট্রপিক মানে একটা পয়েন্টের উপরে ডিপেন্ড করে সব দিকে তার প্রপার্টিজ সেম, এবং তার ইউনিফর্ম ইলাস্টিক প্রপার্টিজ আছে। অর্থাৎ এখানে যে কংক্রিটটা ইউজ করা হয়েছে সেটা হচ্ছে একদম হোমোজিনিয়াস কংক্রিট, এদের মধ্যে কোনো ভ্যারিয়েশন নেই যে কোথাও একটু স্ট্রেংথ বেশি, কোথাও কম, কোথাও ভয়েড বেশি কম, এরকম নাই। এটা হচ্ছে পুরোটা হোমোজিনিয়াস এন্ড ইলাস্টিক প্রপার্টিজ। The reaction of subgrade is vertical only and proportional to the deflection of the slab. কথাটার মানে হচ্ছে এই যে স্ল্যাবের নিচে যে মাটিটা আছে, সেই মাটিটার রিয়াকশনটা শুধু ভার্টিক্যাল রিয়াকশন। সে অ্যাজিউম করে নিছে মাটিটার রিয়াকশন, সে মাটিটা শুধু উপরের দিকে সাপোর্ট দিবে, তার রিয়াকশন ফোর্সটা হবে শুধু ভার্টিক্যালি। তার এই ল্যাটারাল কোনো মানে রিয়াকশনের কথা সে চিন্তা করে নাই বা সেটা তার অ্যাজাম্পশনের মধ্যে উল্লেখ করে দিছে। সো এখানে এই যে একটা কথা লেখা আছে, প্রপোর্শনাল টু দ্য ডিফ্লেকশন subgrade reaction. Subgrade reactionটা vertical only and proportional to the deflection of the slab. এই স্ল্যাবের ডিফ্লেকশনটাকে প্রকাশ করা হয় হচ্ছে পি দ্বারা। তো সেই কথাটাই লেখা আছে, এই স্ল্যাবের যে ডিফ্লেকশন, সরি, স্ল্যাবের ডিফ্লেকশনটাকে প্রকাশ করা হয়েছে ডেল দ্বারা।
সেটা এখানে লেখা আছে যে এই পিটা হচ্ছে সাবগ্রেডের রিয়াকশন প্রপোর্শনাল টু ডিফ্লেকশন। তো প্রপোর্শনালটা উঠাই দিলে সেখানে একটা কনস্ট্যান্ট আসে, সেই কনস্ট্যান্টটা এখানে ইউজ করা হয়েছে কে। কেটা মানে হচ্ছে মডুলাস অফ সাবগ্রেড রিয়াকশন। যখন আমরা থিকনেস ডিজাইন করি তখন কিন্তু আমরা একটা কে ভ্যালু ইউজ করছি, এটাই হচ্ছে সেই কে ভ্যালু। থার্ড অ্যাজাম্পশন যেটা, সেটা হচ্ছে দ্য স্ল্যাব ইজ ইউনিফর্ম ইন থিকনেস। তার মানে হচ্ছে যদি আমরা 1 কিলোমিটার একটা রোড বানাই, 1 কিলোমিটারের প্রত্যেকটা পয়েন্ট যদি স্ল্যাব থিকনেস আমি ডিজাইন করে পাই 10 ইঞ্চি, প্রত্যেকটা পয়েন্ট স্ল্যাবের থিকনেস 10 ইঞ্চি হইতে হবে। দ্য স্ল্যাব ইজ ইনফাইনাইট ইন এক্সটেন্ট ইন অল ডিরেকশন অ্যাওয়ে ফ্রম দ্য লোড। এটা হচ্ছে একটা থিওরিটিক্যাল অ্যাজাম্পশন। তার মানে কথাটার মানে হচ্ছে এখানে লোড পড়তেছে, এই লোড থেকে বলা আছে যে প্রত্যেকটা দিকে স্ল্যাবটা হচ্ছে এই ইনফাইনাইট পর্যন্ত বিস্তৃত, যেটা আসলে মানে প্র্যাকটিক্যালি পসিবল না। প্র্যাকটিক্যালি তো আমাদের রোডটার একটা নির্দিষ্ট উইডথ থাকে, সেটা যদি 2 লেনের হয় 24 ফিট বা 20 ফিট বা 22 ফিট, একটা নির্দিষ্ট উইডথ থাকে। তবে এখানে এই অ্যাজাম্পশনটা হচ্ছে তার একদম পুরোপুরি থিওরিটিক্যাল, সেটা লোডের পজিশন থেকে চারিদিকে ইনফাইনাইট পর্যন্ত বিস্তৃত। ফাইনালি যেটা লেখা আছে, দ্য সাবগ্রেড সয়েল অ্যাক্টস অ্যাজ ডেন্স লিকুইড। তার মানে নিচে যে সয়েলটা আছে সেটাকে ডেন্স লিকুইড বলার কারণ হচ্ছে এই ডেন্স লিকুইডের বৈশিষ্ট্য হচ্ছে এটা কম্প্রেস করা যায় না। তো সেটাকে সেই সয়েলটাকে সেরকম করে নিছে যে নিচের যে সয়েলটা আছে সেটা কম্প্রেস করা যাবে না, অর্থাৎ সেখানে কোনো সেটেলমেন্ট হবে না। এই যে অ্যাজাম্পশন, এই অ্যাজাম্পশনের উপরে বেস করে সে ফর্মুলা ডিরাইভ করছে, সে ফর্মুলা দিচ্ছে। ফর্মুলাটা একটু পরেই আছে, আমরা সেটা দেখবো যে সেখানে আসলে কি কি ফর্মুলা দেওয়া আছে, কি ফর্মুলা দেওয়া আছে। তো এখানে মেইনলি যে ফর্মুলাটা দেওয়া আছে যে পি ইকুয়াল টু কে ইনটু ডেল, সেটাকে এখানে লেখা আছে পি ইকুয়াল টু কে ইনটু ওয়াই। ওয়াই দ্বারাও ডিফ্লেকশন বোঝায়, ডেল দ্বারাও ডিফ্লেকশন বোঝায়, যে কোনো একটা দ্বারা প্রকাশ করলেই হয়। আমরা সরাসরি ফর্মুলা ডেরিভেশনে যাব না, আমরা যেহেতু আমাদের অ্যাপ্লাইড একটা কোর্স, আমাদের সরাসরি ক্যালকুলেশনে চলে চলে যাওয়া লাগে। আমাদের এই ফর্মুলা ডেরিভেশন আমাদের আসলে প্রয়োজন হয় না। তো ফর্মুলা ডেরিভেশন করার জন্য আমাদের কিছু ইম্পর্টেন্ট টার্ম প্রয়োজন হয়। যেমন একটা ইম্পর্টেন্ট টার্ম হচ্ছে এই যে এটা, রেডিয়াস অফ রিলেটিভ স্টিফনেস। ওয়েস্টারগার্ড যে স্ট্রেস ক্যালকুলেশনের ফর্মুলাটা ডিরাইভ করছে, তার মেজর একটা কম্পোনেন্ট, মেজর একটা পার্ট হচ্ছে এই রেডিয়াস অফ রিলেটিভ স্টিফনেস, যেটা ডিপেন্ড করে হচ্ছে স্ল্যাবের মডুলাস সাবগ্রেড রিঅ্যাকশনের উপরে এবং স্ল্যাব থিকনেসের উপর। তো রেডিয়াস অফ রিলেটিভ স্টিফনেস আমাদের যখন স্ট্রেস ক্যালকুলেশন করার প্রয়োজন হবে, আমাদের রেডিয়াস অফ এই রিলেটিভ স্টিফনেস এই ভ্যালুটারও প্রয়োজন হবে। এই ভ্যালুটার উপরে আমাদের স্ট্রেস ক্যালকুলেশন ডিপেন্ড করে। তো রেডিয়াস অফ রিলেটিভ স্টিফনেস এর ফর্মুলাটা আমরা কি দেখতেছি, এটা বলতেছে হচ্ছে √4, তার ভিতরে আছে হচ্ছে ইসি এইচ কিউব ডিভাইডেড বাই 12 1 মাইনাস মিউ স্কয়ার ইনটু কে। এখন কোনটা কি জিনিস সেটাতে আসি। প্রথমে যেটা বলতেছি ইসি, সেটা হচ্ছে কংক্রিটের মডুলাস অফ ইলাস্টিসিটি। লাস্ট ক্লাসে আমি যখন ওই গ্রাফে করাই সেখানে ইসি এর ভ্যালুটা ছিল, কংক্রিটের মডুলাস অফ ইলাস্টিসিটির ভ্যালুটা ছিল ওই যে ফর্মুলা যেটা লিখে দিয়েছিলাম যে 57,000 ইন্টু রুট ওভার এফ প্রাইম সি, 57,000 ইন্টু রুট ওভার এফ প্রাইম সি। এখান থেকে আমরা সরাসরি কংক্রিটের মডুলাস অফ ইলাস্টিসিটি ইসি এর ভ্যালুটা পাই। এইচ মানে হচ্ছে পেভমেন্ট থিকনেস, অর্থাৎ কত ইঞ্চি স্ল্যাব ইউজ করা হচ্ছে সেটা হচ্ছে এইচ, ডিভাইডেড বাই 12 টা একটা কনস্ট্যান্ট নাম্বার, 1 মাইনাস মিউটা হচ্ছে কংক্রিট পেভমেন্টের পয়সন রেশিও। কংক্রিট পেভমেন্টের পয়সন রেশিও। পয়সন রেশিও কি জিনিস কারণ মনে আছে? ফিজিক্সের পড়ে আসছে, কেউ বলতে পারবেন যে পয়সন রেশিও কি জিনিস? কি পারবেন? কেউ রেসপন্স পীড়ন করেন? এবং বিকৃতির অনুপাত। বুঝি নাই, আরেকবার বলেন। পীড়ন এবং বিকৃতির অনুপাত। পীড়ন এবং বিকৃতির অনুপাত হতে পারে। মেনলি পয়সন রেশিও যেটা মানে ডিনোট করা হয় সেটা হচ্ছে যে কোনো একটা ম্যাটেরিয়ালের পার্শ্ব বিকৃতি এবং তার দৈর্ঘ্য বিকৃতি, এদের যে অনুপাত সেটা হচ্ছে পয়সন রেশিও। পার্শ্ব বিকৃতি এবং দৈর্ঘ্য বিকৃতি, ধরেন সেটা কি জিনিস? এই যে একটা পেভমেন্ট, একটা রাস্তার একটা স্ল্যাবের একটা অংশ, 40 ফিটের একটা স্ল্যাব। এখন যখন দৈর্ঘ্য মানে টেম্পারেচার বাড়তেছে, টেম্পারেচার বাড়লে আমরা কি বলতেছি? এই রাস্তাটার দৈর্ঘ্য বৃদ্ধি পাচ্ছে, তার মানে হচ্ছে রাস্তাটা একটু লম্বা হইতেছে, রাস্তাটা একটু লম্বা হইতেছে। কিন্তু তার টোটাল এরিয়াটা সেম থাকতেছে। টোটাল এরিয়াটা যদি সেম থাকে তাহলে রাস্তাটা যদি লম্বা হয় তার মানে কি তার এই তার পাশে মানে দুই সাইড থেকে কিছুটা করে কমে যেতেছে। চিন্তা করেন যে একটা রাবার চিন্তা করেন, রাবারটা তার ঠিক মানে তার যে নর্মাল অবস্থা সেখান থেকে যদি একটু টান দেওয়া হয় তাহলে কি সে দৈর্ঘ্যটা যখন বৃদ্ধি পায় তার কিন্তু এই পার্শ্বটা কমে আসে। তো এটাই হচ্ছে পয়সন রেশিও, যে কতটুকু পার্শ্ব কমতেছে ডিভাইডেড বাই কতটুকু দৈর্ঘ্য বাড়তেছে, সেই রেশিওটাই হচ্ছে পয়সন রেশিও। এটা হচ্ছে উল্টাভাবে বলা যায়, যদি আমরা টেম্পারেচার কমার কথা চিন্তা করি তখন তো স্ল্যাবটা সংকুচিত হয়। এটা যদি তার নর্মাল
দৈর্ঘ্য থাকে বা শেপ থাকে, যদি সংকুচিত হয় তখন কি হবে, এই দৈর্ঘ্যটা কমে যাবে কিন্তু তখন আবার পার্শ্বটা বৃদ্ধি পাবে। সহজ কথায় যে পার্শ্ব যে সেন্স অর্থাৎ দুই সাইডের যে সেন্স সেটাকে যদি আমরা দৈর্ঘ্যের সেন্স দ্বারা ভাগ করি তাহলে সেখান থেকে আমরা পয়সন রেশিওটা পাই। আমাদের এখানে সরাসরি পয়সন রেশিও বের করা লাগে না। পয়সন রেশিও আমরা এই ভ্যালুগুলো খুবই সামান্য ছোট ভ্যালু, এটা আসলে গিভেন ভ্যালু, সেখান থেকে আমরা জাস্ট মানে ফর্মুলাতে বসায় ক্যালকুলেশন করলেই হয়। আমি জাস্ট দেখাই দিলাম যে আসলে এই পয়সন রেশিওটা কি জিনিস। এটা এই সিভিল ইঞ্জিনিয়ারিং এর অনেক জায়গায় পাবেন, জিও টেকনিক্যাল ইঞ্জিনিয়ারিং পড়ার সময় দেখবেন সেখানেও পয়সন রেশিও আছে, সয়েলের পয়সন রেশিও আছে। তো যাই হোক ফাইনালি যেটা আছে সেটা হচ্ছে কে, কেটা হচ্ছে মডুলাস অফ সাবগ্রেড রিঅ্যাকশন, অর্থাৎ যে মাল্টি সাবগ্রেড যে ম্যাটেরিয়ালটা আছে তার সাবগ্রেড রিঅ্যাকশন মডুলাসটাই হচ্ছে কে। এই ভ্যালুগুলো বসালে আমরা রেডিয়াস অফ রিলেটিভ স্টিফনেস এই টার্মটা বের করতে পারি। এখন এই যে প্রথম কিছুক্ষণ আগে যে বললাম যে একটা রাস্তার কোন পজিশনে চাকা আছে সেটার উপরে ডিপেন্ড করে স্ট্রেস এর ভ্যালুটা চেঞ্জ হয়ে যায়। তো সেটাকে সিম্পলিফাই করার জন্য এই বিভিন্ন পজিশনে চাকা থাকার উপরে ডিপেন্ড করে বেশ কয়েকটা ফর্মুলা ডিরাইভ করা হয়েছে। প্রথমে একটু ফর্মুলাগুলো দেখাইনি, তারপরে আমি ওখানে ব্যাক করতেছি। যেমন ইন্টেরিয়র লোডিং এর জন্য একটা ফর্মুলা আছে, কর্নার লোডিং এর জন্য একটা ফর্মুলা আছে, এজ লোডিং এর জন্য ফর্মুলা আছে। অর্থাৎ এই চাকার পজিশনের উপরে ডিপেন্ড করে মেইনলি এই টোটাল পেভমেন্টের কোন কোন পজিশনে চাকা থাকতে পারে সেটার উপরে ডিপেন্ড করে টোটাল সিনারিওটাকে সিস্টেমটাকে তিনটা কেসের মধ্যে নিয়ে আসা হয়েছে। কেস এ, কেস বি, কেস সি। তো কেস এটা কখন এখানে ব্যাখ্যা করেও লেখা আছে। কেস এ যখন load is applied at the corner of a rectangular slab, this provides for the case when the wheel load is applied at the intersection of the pavement edge and a transverse joint। কথাটার মানে হচ্ছে যে একটু এখানে খেয়াল করেন, এই ফিগারটাতে খেয়াল করেন। এই যে এইখানে এখানে একটা স্ল্যাব, এখানে একটা জয়েন্ট দেওয়া আছে, এই যে লেখা আছে ট্রান্সফার জয়েন্ট, এটা হচ্ছে একটা জয়েন্ট, এখানে হচ্ছে আরেকটা জয়েন্ট। তার মানে হচ্ছে সাপোজ ওই যে এটাকে আমরা যে প্রথমে বলছিলাম যে একটা যখন আমরা জয়েন্টেড রিইনফোর্স পেভমেন্ট করি তখন হচ্ছে এই 40 ফিট বা 50 ফিট দূরে দূরে একটা করে জয়েন্ট দিতে হয়। তাহলে এখানে একটা জয়েন্ট আছে, এখানে একটা জয়েন্ট আছে। কর্নার লোডিং বা কেস এ তখনই হবে যখন এই গাড়ির চাকাটা একদম এই কর্নারে থাকবে, অর্থাৎ এই যে দুইটা স্ল্যাব, এই স্ল্যাবটা শেষের দিকে, এই স্ল্যাবটার শুরুর দিকে, এই কর্নার পজিশনে যখন থাকবে সেটাকে বলতেছে হচ্ছে কেস এ। এই কেসটাকে বলা হয় হচ্ছে কর্নার লোডিং। সেটাই এখানে লেখা আছে কর্নার লোডিং কখন হবে। লোড ইজ অ্যাপ্লাইড এট দ্য কর্নার অফ এ রেক্টাঙ্গুলার স্ল্যাব, যখন একটা রেক্টাঙ্গুলার স্ল্যাবের একদম কর্নারে লোড অ্যাপ্লাই করা হবে তখন সেটা হচ্ছে কর্নার লোডিং। তারপরে বলতেছে however this condition is not common because pavements are generally much wider, thus no equation is represented for this case। বলতেছে এই সাধারণত এই কেসটা কমন না, কারণ আপনার এই রাস্তাটা যেহেতু বেশ ভালোই ওয়াইড হয় তাই একদম সরাসরি এই এই যে কর্নারে সরাসরি এখানে কোনো ট্রাকের চাকা আসে না, বা এক্সেপশনাল কেস ছাড়া এখানে ট্রাকের চাকা সরাসরি আসে না। তো যাই হোক আসুক বা না আসুক সেটা পরের বিষয়, আমাদের এখানে ফর্মুলা ডিরাইভ করা আছে, যদি আসে তাহলে আমরা সেখান থেকে ক্যালকুলেশন করতে পারবো। কেস বি যেটা, কেস বিটা হচ্ছে লোড ইজ অ্যাপ্লাইড এট দ্য ইন্টেরিয়র অফ দ্য স্ল্যাব এট এ কনসিডারেবল ডিস্টেন্স ফ্রম ইট এজেস। তার মানে হচ্ছে সহজ কথায় যদি আমরা চিন্তা করি, যখন স্ল্যাবের মাঝামাঝি অবস্থায় গাড়ির চাকা থাকবে তখন সেই কেসটাকে আমরা বলতেছি হচ্ছে কেস বি। এই যে এখানে দেখেন একটা গোল দিয়ে দেওয়া আছে যে গাড়ির চাকাটা হচ্ছে এই পজিশনে আছে, এটা হচ্ছে কেস বি, অর্থাৎ ইন্টেরিয়র পজিশনে আছে, এই এজ থেকে মোটামুটি একটু কনসিডারেবল ডিস্টেন্সে দূরে আছে। কেস সিটা হচ্ছে লোড ইজ অ্যাপ্লাইড এট দ্য এজ অফ দ্য স্ল্যাব এট কনসিডারেবল ডিস্টেন্স অ্যাওয়ে ফ্রম দ্য কর্নার। এজ লোডিং যেটা বলতেছে সেটা হচ্ছে গাড়ির চাকাটা হচ্ছে একদম যে স্ল্যাবের একদম সাইডে থাকবে, একদম পার্শ্ব জায়গায় থাকবে। তবে এটারও কনসিডারেশন আছে, একটা অ্যাজাম্পশন আছে, সেটা হচ্ছে এই যে কর্নার থেকে মোটামুটি একটা কনসিডারেবল ডিস্টেন্সে থাকবে। এরকম পজিশনে সেটাকে আমরা বলতেছি হচ্ছে কেস সি বা এজ লোডিং। তাহলে আমরা টোটাল তিনটা কেস পাইলাম। একটা হচ্ছে একদম রেক্টাঙ্গুলার স্ল্যাবের যদি কর্নারে লোড থাকে তাহলে একরকম কন্ডিশন, যদি একদম মাঝামাঝি বা ইন্টেরিয়র পর্যায়ে থাকে তাহলে একরকম কন্ডিশন, আর যদি একদম এজে থাকে তাহলে আর এক রকম কন্ডিশন। এই যে তিন রকম কন্ডিশন পাইলাম, এই তিন রকম কন্ডিশনের জন্য এখানে হচ্ছে ফর্মুলা ডিরাইভ করা আছে। তাহলে এই যে তিন রকম কন্ডিশন পাইলাম, এই তিনটা কন্ডিশনই পাইলাম কিন্তু এই ট্রাফিক হুইল মানে গাড়ির চাকার উপরে বা গাড়ি থেকে যে স্ট্রেস আসতেছে সেটার জন্য। আমি তো বললাম গাড়ি থেকে যে স্ট্রেস আসতেছে সেটার পাশাপাশি আরেকটা খুবই ইম্পর্টেন্ট স্ট্রেস রাস্তার জন্য ক্যালকুলেশন করতে হয়, সেটা হচ্ছে টেম্পারেচার চেঞ্জের কারণে কি পরিমাণ স্ট্রেস আসতেছে। সো আমাদের এই যে গাড়ির চাকার জন্য স্ট্রেস সেটার সাথে আবার আমাদেরকে টেম্পারেচারটাও চিন্তা করতে হবে, টেম্পারেচারের কারণে এর সাথে অ্যাডিশনালি আরো কতটুকু স্ট্রেস বাড়তে পারে। সেই টেম্পারেচারের কারণে কি ধরনের আসলে রাস্তার মধ্যে বা আরসিসি স্ল্যাবের মধ্যে কি ধরনের চেঞ্জ আসে
সেই কথাটা এখানে লেখা আছে। ডিউরিং দ্য ডে, ইম্পর্টেন্ট, ভালো করে মাথায় রাখবেন। ডিউরিং দ্য ডে দ্য টেম্পারেচার ইজ হায়ার এট দ্য সারফেস অফ দ্য স্ল্যাব দ্যান এট দ্য বটম। জাস্ট একদম আমরা সিম্পল মাথায় চিন্তা করি, এটা হচ্ছে একটা রাস্তা। যখন দিনের বেলায়, তখন হচ্ছে কি, যখন রোদ সরাসরি রাস্তার উপরে পড়তেছে, রাস্তার এই সারফেসটা অনেক গরম হইতেছে। কিন্তু একদম নিচের সারফেস, এখানে তো সরাসরি রোদ পৌঁছাইতে পারতেছে না। আবার কংক্রিটের ভিতর দিয়ে যে তাপ যাবে, আমরা জানি কংক্রিট হচ্ছে মানে তাপ অপরিবাহী। অর্থাৎ সে এই স্টিলের মতো যে একটা জায়গায় হিট দিলে সেটা পুরো সব জায়গায় ছড়ায় দিবে, এরকম না। কংক্রিটটা তাপ পরিবহন করতে পারে না, এটা অপরিবাহী। তার মানে এইখানে যদি হিট হয়, তাহলে এইখানটায় শুধু হিট হবে। নিচের টেম্পারেচার মোটামুটি স্বাভাবিকই থাকবে বা খুব সামান্য পরিবর্তন হবে। তাহলে এইখানের টেম্পারেচার যদি সাপোজ 25 হয়, তাহলে দিনের বেলায় ডিউরিং ডে টাইম বা দুপুরের দিকে এর টেম্পারেচারটা অনেক হাই হয়ে যেতেছে। সাপোজ আমি ধরলাম এর টেম্পারেচার হচ্ছে 40 তাহলে আমাদের আসলে সিক্স সেন্স কি বলে, যেটার টেম্পারেচারটা বেশি তাহলে এর দৈর্ঘ্যটা বৃদ্ধি পাবে। এর দৈর্ঘ্যটা যদি বৃদ্ধি পায়, এই নিচের টেম্পারেচার তো তো মোটামুটি কনস্ট্যান্ট আছে, এর তো দৈর্ঘ্য বৃদ্ধি পাবে না। ফলে কি, এই একটা সারফেস, উপরের সারফেসটার দৈর্ঘ্য এরকম বৃদ্ধি পাইতে যাবে, তো নিচের সারফেসটার দৈর্ঘ্য একই থাকতে যাবে। এখন আমাদের যে স্ল্যাব, সাপোজ এই যে জয়েন্টেড রিইনফোর্সড কংক্রিট পেভমেন্টের যে স্ল্যাব, এরকম মাঝখানে জয়েন্ট আছে, এই জয়েন্টটা সে তাহলে কি ঘটনা ঘটবে, উপরের সারফেসটা চাবে আমি বড় হব, তো নিচের সারফেসটাও তো সেম একই জায়গায় থেকে যাবে। এরকম ক্ষেত্রে বলা হয় the temperature gradient through the depth of the slab will create a tendency for the slab edges to curl downward. কার্ল ডাউনওয়ার্ড মানে হচ্ছে এরকম বাঁকা শেপ। তার মানে এরকম ক্ষেত্রে এই যে স্ল্যাবের টেন্ডেন্সি থাকবে এরকম ডাউনওয়ার্ড কার্ল হয়ে যাওয়ার। ডাউনওয়ার্ড কার্ল হলে কি হবে, উপরে যে সারফেসটা তার দৈর্ঘ্যটা একটু বেশি হবে, নিচের যে সারফেসটা তার দৈর্ঘ্যটা একই থাকবে, তার দৈর্ঘ্য কোনো চেঞ্জ হবে না। এখন আসি যে রাত্রে আসলে কি ঘটনা ঘটে। এখন এই সারাদিন যখন এই টেম্পারেচারটা মানে পেভমেন্টে এই পজিশনে ছিল, রাত্রেবেলায় কি হবে, যখন পুরা মানে পরিবেশ ঠান্ডা হয়ে যাবে, এনভায়রনমেন্ট ঠান্ডা হয়ে যাবে, এই সারফেসটা খুব দ্রুত আস্তে ঠান্ডা হইতে থাকবে। তো নিচের সারফেস তো এ তো তাপ অপরিবাহী, এর টেম্পারেচারটা অপরিবর্তিতই থাকবে। আর রাত্রেবেলায় এই টেম্পারেচারটা ধরেন, যেটা মানে নর্মাল টেম্পারেচার যদি 25 ধরি, রাত্রেবেলায় দেখা যাচ্ছে সারফেসের টেম্পারেচার নেমে আসলে হচ্ছে 20 ডিগ্রি। তাহলে এখন কি ঘটনা হয়, এখন হচ্ছে পুরো উল্টা ঘটনা হইতেছে। এখন এর টেম্পারেচারটা বেশি, এর টেম্পারেচারটা কম। তাহলে কি হবে, তার উপরে যে সারফেসটা আছে সেটা চাবে হচ্ছে ছোট হয়ে যেতে, আর নিচের সারফেসটা চাবে হচ্ছে বড় হয়ে যেতে। তাহলে কি একদম জাস্ট এখন আসবে কার্ল আপওয়ার্ড। তার মানে হচ্ছে এবার এই স্ল্যাবের একটা টেন্ডেন্সি থাকবে, সেই স্ল্যাবটা এখন উপরের দিকে এরকম কার্ল হয়ে যাওয়া। এখন আপনাদের মাথায় আসতে পারে, স্যার কোনো রোডে তো আসলে এরকম সরাসরি চোখে পড়ে না যে কোনো একটা স্ল্যাব দিনের বেলায় এরকম এরকম নিচের দিকে বাঁকা হয়ে যাইতেছে আর রাত্রেবেলায় উপরের দিকে বাঁকা হয়ে যাইতেছে। এখানেই তো আপনার মানে ডিজাইনটা আসবেই, তো এখানে আপনাকে এমন ভাবে ডিজাইন করতে হবে যাতে কোনো স্ল্যাব এরকম নিচের দিকে বেঁকে না যায়, উপরের দিকে বেঁকে না যায়। এখানে আপনার ডিজাইনটা কাজে লাগাইতে হবে। যদি এরকম মানে টেম্পারেচার চেঞ্জের কারণে কতটুকু স্ট্রেস আসবে না আসবে এইরকম কোনো কনসিডারেশন যদি না নিয়ে আসা হয়, তাহলে আপনার পেভমেন্ট ফেল করবে। আমাদের পরের একটা চ্যাপ্টার আছে পেভমেন্ট মেইনটেনেন্স, সেখানে দেখাবো যে আসলে এই টেম্পারেচারের কারণে পেভমেন্ট কিভাবে ফেল করে যায়, রাস্তা কিভাবে ভেঙে চুরে যায়। এখানে মনে হয় আছে, জাস্ট ফিগারটা দেখাইতে পারি যে আসলে রাস্তার কি ধরনের ফেল করে যায় টেম্পারেচারের কারণে। এই যে একটা, এটা হচ্ছে একটা টেম্পারেচার ফেলিয়ার। এই যে দেখেন, এটা হচ্ছে রাস্তার মেইন লেয়ারটা, নিচের যে লেয়ারটা, এখান থেকে এরকম দুইটা এরকম ব্লো আপ হয়ে গেছে, উপরে উঠে গেছে। তো যদি ঠিক মতো ডিজাইন না করা হয় তাহলে কিন্তু এরকম প্রবলেম হইতে পারে। তো যাই হোক, আমরা তাহলে দেখলাম যে দুইটা টাইপের স্ট্রেস, একটা হচ্ছে লোডের কারণে স্ট্রেস আর একটা হচ্ছে টেম্পারেচারের কারণে স্ট্রেস। এখন এই দুইটা স্ট্রেসে বা দুইটা স্ট্রেসের কারণে কি কি চেঞ্জ হবে বা স্ট্রেস কিভাবে ক্যালকুলেশন করবে, তাদের সমন্বিতভাবে এখানে কিছু ফর্মুলা দেওয়া আছে কখন কিভাবে ক্যালকুলেশন করতে হবে। প্রথম এক নম্বর যে ফর্মুলাটা দেওয়া আছে সেটা হচ্ছে এজ লোডিং when the edges of the slab are worked at night। সহজ কথায়, রাত্রেবেলায় যদি রাত্রেবেলায় এজ লোডিং থাকে, অর্থাৎ এজ লোডিংটা কি, কন্ডিশন হচ্ছে দুইটা। কন্ডিশন হচ্ছে এখানে হচ্ছে রাত্রেবেলায় এজ লোডিং মানে হচ্ছে এই যে একদম রাস্তার সাইডের সাথে চাকা আছে, এখানে চাকা আছে, এরকম কন্ডিশন হয়, তাহলে আমাদের স্ট্রেস ক্যালকুলেশন করার জন্য এই যে এক নাম্বার যে ফর্মুলা সেটা ইউজ করতে হবে। 0.572 p ডিভাইড বাই ac স্কয়ার 4 log l ডিভাইডেড বাই b প্লাস log l b। আপনাদের জন্য যেটা মানে ভালো খবর, এই স্ট্রেস ক্যালকুলেশনের কোনো ফর্মুলা, এই ফর্মুলাগুলো আপনাদের মুখস্থ করতে হবে না। এই যে ফর্মুলা স্ট্রেস ক্যালকুলেশনের ডাইরেক্ট এই সিগমা দিয়ে যে ফর্মুলা, এই ফর্মুলাগুলো যদি পরীক্ষায় আসে সরাসরি প্রশ্নে দেওয়া থাকবে।
তবে এই যে ফর্মুলা এল ক্যালকুলেশনের যে ফর্মুলা এইটা কিন্তু দেওয়া থাকবে না, এইটা আপনাদের মনে রাখতে হবে। রেডিয়াস অফ রিলেটিভ স্টিফনেস বের করার যে ফর্মুলা এইটা কিন্তু দেওয়া থাকবে না, এইটা মুখস্থ করতে হবে। তাছাড়া এখানে যেহেতু কেস অনেকগুলো আছে, ৩-৪টা কেস আছে, এই সমস্ত মানে কোন কেসের জন্য কোন ফর্মুলা সেটা আপনাদের মুখস্থ করা লাগবে না। যদি সাপোজ আপনাকে পরীক্ষায় বলা হয় যে রাত্রের বেলা এজ লোডিং এর জন্য স্ট্রেস ক্যালকুলেশন করো, তাহলে সাথে এই ফর্মুলাটাও দেওয়া থাকবে। সাপোজ পরের সেকেন্ড যে ফর্মুলাটা সেটা বলা আছে সেম এজ লোডিং, কিন্তু এখন হচ্ছে দিনের বেলায়। দিনের বেলায় যদি এজ লোডিং এর জন্য মানে স্ট্রেস ক্যালকুলেশন করতে বলা হয়, তাহলে এর সাথে এই ফর্মুলাটাও দেওয়া থাকবে। কিন্তু যেটা দেওয়া থাকবে না, এখানে মেইনলি ২ টা জিনিসই লাগে। এই ফর্মুলাটা সরাসরি দেওয়া থাকবে। আরেকটা ফর্মুলা লাগে, সেটা হচ্ছে এল এর ফর্মুলা। এল এর ফর্মুলাটা আপনাদের মুখস্থ করতে হবে। এটা প্রশ্নে দেওয়া থাকবে না। আর এজ লোডিং এর জন্য ২ টা কন্ডিশন দেখতেছি। একটা হচ্ছে রাতের জন্য কন্ডিশন, আরেকটা হচ্ছে দিনের জন্য কন্ডিশন। আর ইন্টেরিয়র লোডিং এবং কর্নার লোডিং এই ২ টা আসলে টেম্পারেচারের উপরে ডিপেন্ডেন্ট না। তাই এই ২ টার জন্য আলাদা কোনো মানে দিনের বেলায় বা রাত্রের বেলায় এরকম কোনো ফর্মুলা নাই। ইন্টেরিয়র লোডিং এবং কর্নার লোডিং এর জন্য একটাই ফর্মুলা। এগুলো হচ্ছে সেই গিভেন ফর্মুলা। আমরা কিভাবে এই ফর্মুলা থেকে মানে ভ্যালু বসাই প্রবলেম ক্যালকুলেশন করতে হয় সেটা আমরা সামনে দেখব। এই যে এই ফর্মুলাতে আমরা কোনটা কি জিনিস সেটার প্রত্যেকটা ব্যাখ্যা এখানে দেওয়া আছে। যে কোনটা কি জিনিস কিভাবে মানে ভ্যালুটা কত কত নেব সবগুলাই, যেমন পয়সন রেশিও ভ্যালুটা সরাসরি এখানে ফিক্স বলা আছে 0.15। এটা এখানে বলা থাকবে না, সেটা আমার ভ্যালুটা বের করে নিতে হবে বা প্রশ্নে দেওয়া থাকবে। এখন এই যে আমরা এখানে যে ৪টা ফর্মুলা দেখলাম, যে ৩টা কেসের জন্য প্লাস দিনের বেলায় রাত্রের বেলায় বিভিন্ন মানে কেসের জন্য আমরা ৪টা এখানে ফর্মুলা দেখলাম। এই যে ফর্মুলা এগুলো হচ্ছে ওয়েস্টারগার্ড ইকুয়েশন। প্রথমে যে একজন ভদ্রলোকের কথা বললাম ওয়েস্টারগার্ড, এই ফর্মুলাগুলো হচ্ছে ওয়েস্টারগার্ড থেকে ডিরাইভ করা, এগুলোকে বলা হয় হচ্ছে ওয়েস্টারগার্ড ইকুয়েশন। এখন এই ওয়েস্টারগার্ড ইকুয়েশনের কিছু মডিফাইড রূপ আছে। সেই মডিফাইডটার রূপটা দিচ্ছে হচ্ছে এই লিওনাইডাস। লিওনাইডাস কি করছে, লিওনাইডাস এখানে নতুন আরেকটা প্যারামিটার নিয়ে আসছে। প্যারামিটারটা হচ্ছে এই যে এইখানে যে গাড়ির চাকাটা পড়তেছে, সেই চাকাটার কারণে এই লোডিং এরিয়াটা কিরকম, এটা কি সার্কুলার লোডেড এরিয়া নাকি সেমি সার্কুলার লোডেড এরিয়া, সেটার উপরে ডিপেন্ড করে সে এই যে উপরে যে স্ট্রেস ক্যালকুলেশনের ফর্মুলাগুলো দেখলাম সেই ফর্মুলাগুলোকে সে মডিফিকেশন করছে। এখানে সে ২টা টার্ম নিয়ে এসছে। যদি সার্কুলার লোডেড এরিয়া হয় তাহলে প্রথম ফর্মুলা দিয়ে স্ট্রেস ক্যালকুলেশন করতে হবে। যদি সেমি সার্কুলার লোডেড এরিয়া হয় তাহলে সেকেন্ড ফর্মুলা দিয়ে স্ট্রেস ক্যালকুলেশন করতে হবে। এবং এখানে মানে যে ২টা টাইপ দেওয়া আছে, এই ২টো টাইপের জন্য যে সমস্ত ভ্যালু লাগে, আগে ওই ওয়েস্টারগার্ডের জন্য যে সমস্ত ভ্যালু লাগবে একই ভ্যালু। আলাদা কোনো সে অপরিচিত কোনো টার্ম নিয়ে আসে নাই। সে কি করছে, জাস্ট এই যে যেখানে কন্টাক্ট এরিয়াটা অর্থাৎ যেখানে গাড়ির চাকাটা পড়তেছে সেখানে আসলে লোডেড এরিয়াটা কেমন সেটার উপরে ডিপেন্ড করে সেই ফর্মুলাটাকে একটু মডিফিকেশন করছে। মডিফিকেশন করে সে এই যে এই ২টার নতুন ফর্মুলা সে ডিরাইভ করছে। এখন আমরা একটু প্রবলেম সলভ করে দেখি যে ফর্মুলা তো গুলা তো দেখলাম, এখন সেটা আসলে কিভাবে এপ্লাই করবো, আমরা আসলে স্ট্রেসটা ক্যালকুলেশন করবো কিভাবে। তো এখানে একটা প্রবলেম দেওয়া আছে, ডিটারমাইন দ্য টেনসাইল স্ট্রেস ইম্পোজড বাই সেমি সার্কুলার হুইল। এখানে দেখেন সরাসরি বলেই দিছে যে সেমি সার্কুলার হুইল, হুইল লোড অফ 900 পাউন্ড, তার মানে হচ্ছে ওই চাকার উপরে 900 পাউন্ডের লোড পড়তেছে, ইম্পোজ ডিউরিং ডে, কখন পড়তেছে, এটা হচ্ছে দিনের বেলায় পড়তেছে, এন্ড লোকেটেড এট দ্য এজ অফ এ কংক্রিট পেভমেন্ট, কোথায় পড়তেছে সেটাও উল্লেখ করে দিছে। তাহলে এখানে ৩টা কন্ডিশন বলা আছে। প্রথমত হচ্ছে যে হুইলের হুইল লোডটা পড়তেছে সেটা হচ্ছে সেমি সার্কুলার হুইল। এখানে হচ্ছে যখন কখন পড়তেছে, দিনের বেলায় পড়তেছে এবং কোথায় পড়তেছে, একদম রাস্তার এজে পড়তেছে। এখন বলতেছে ক্যালকুলেট, কিছু ডাইমেনশন প্রপার্টিজ দেওয়া আছে। এখন বলতেছে এখান থেকে স্ট্রেস ক্যালকুলেশন করতে হবে। কি মেথডে, প্রথমে বলতেছে হচ্ছে ওয়েস্টারগার্ড ইকুয়েশন দিয়ে, সেকেন্ড বলতেছে হচ্ছে লিওনাইডাস ইকুয়েশন দিয়ে। আর এটার জন্য যে সমস্ত ভ্যালু প্রয়োজন বা যে সমস্ত প্রপার্টিজ প্রয়োজন সেগুলো এখানে দিয়ে দিছে। পেভমেন্ট থিকনেস মানে স্ল্যাব থিকনেস হচ্ছে 6 ইঞ্চি, কংক্রিটের পয়সন রেশিও হচ্ছে 0.15, মডুলাস অফ ইলাস্টিসিটি হচ্ছে 5 × 10⁶ psi, মডুলাস অফ সাবগ্রেড রিঅ্যাকশন বলা হচ্ছে 130 psi, এবং রেডিয়াস অফ লোডেড এরিয়া মানে কতটুকু এরিয়া, সাপোজ এখানে যে সেমি সার্কুলার হুইল লোড বলতেছে, সেমি সার্কুলার হুইল লোড যদি বলি, সেমি সার্কুলার মানে হচ্ছে এরকম, তাহলে এই যে লোডেড এরিয়া তার রেডিয়াস সেন্টার থেকে চিন্তা করে এই রেডিয়াসটুকু কত, রেডিয়াসটা হচ্ছে 3 ইঞ্চি। এই ইনফরমেশন গুলো আমাদেরকে দেওয়া আছে। এখন আমাদের এখান থেকে ক্যালকুলেশন করতে হবে। তো প্রথমে যদি আমরা ওয়েস্টারগার্ড ইকুয়েশন দিয়ে করতে চাই, ওয়েস্টারগার্ড ইকুয়েশনে যখন আমরা বসাবো, ওয়েস্টারগার্ডের তো 4টা ইকুয়েশন আছে। তো 4টা ইকুয়েশনের মধ্যে আমরা কোনটা বসাবো সেটা ডিপেন্ড করতেছে এই ইনফরমেশনের উপর। প্রথমে ওয়েস্টারগার্ড ইকুয়েশনের ক্ষেত্রে এই যে আমরা যদি 4টা ইকুয়েশনে যাই, ওয়েস্টারগার্ড ইকুয়েশনে কিন্তু সেমি সার্কুলার নাকি সার্কুলার এরকম কোনো কথাবার্তা লেখা নেই। ওয়েস্টারগার্ড ইকুয়েশনে লেখা আছে যে এটা কি লোডটা কি দিনে পড়তেছে
নাকি রাতে পড়তেছে এবং কোথায় পড়তেছে, সে কি এজে পড়তেছে নাকি ইন্টেরিয়র নাকি কর্নার। আমাদের প্রশ্নে বলা আছে হচ্ছে এজে পড়তেছে এবং দিনের বেলায় পড়তেছে। তার মানে হচ্ছে আমাদের ডিজায়ার্ড ইকুয়েশন হচ্ছে এইটা। সো আপনাদের যদি পরীক্ষায় আসে, সাপোজ এই প্রবলেম যদি পরীক্ষায় আসে, শুধু এই ইকুয়েশন দেওয়া থাকবে। তো এই ইকুয়েশন থেকে এখন আমাদের স্ট্রেস ক্যালকুলেশন করতে হবে। তাহলে এই ইকুয়েশনে আমাদের কি কি ভ্যালু আসলে জানি আর কি কি ভ্যালু বের করতে হবে সেটা আমরা একটু দেখি। প্রথমত হচ্ছে পি দেওয়া আছে, পি মানে হচ্ছে লোড। আমাদের সরাসরি প্রশ্নে বলা আছে যে চাকার উপরে 900 পাউন্ডের লোড করতেছে। এইচ যেটা, এইচ মানে হচ্ছে পেভমেন্ট থিকনেস, কত ইঞ্চি স্ল্যাব, সেটাও বলা আছে 6 ইঞ্চি স্ল্যাব। এল যেটা আছে সেটা হচ্ছে রেডিয়াস অফ রিলেটিভ স্টিফনেস। আর বি যেটা আছে সেটা হচ্ছে, দেখেন বি এর একটু ক্যালকুলেশন করে নিতে হবে। বিটা হচ্ছে রেডিয়াস অফ ইকুইভ্যালেন্ট ডিস্ট্রিবিউশন অফ প্রেসার, মানে কতটুকু জায়গায় একদম প্রেসারটা ইকুইভ্যালেন্ট ডিস্ট্রিবিউশন হয়েছে সেটা হচ্ছে বি। বাকি যতগুলা টার্ম সবগুলাই আমরা দেখলাম যে সবগুলাই আমরা বের করে নিতে পারবো বা পরিচিত। শুধু অপরিচিত আমাদের কাছে আসতেছে হচ্ছে বি, রেডিয়াস অফ ইকুইভ্যালেন্ট ডিস্ট্রিবিউশন অফ প্রেসার। বি ক্যালকুলেশন করার আবার এখানে দুইটা ফর্মুলা আছে, দুইটা ডিফারেন্ট কন্ডিশনের জন্য দুইটা বি এর ভ্যালু হয়। বলতেছে যদি এ, এ মানে হচ্ছে রেডিয়াস অফ লোডেড এরিয়া, যেটা যে সরাসরি প্রশ্নে দেওয়া আছে, রেডিয়াস অফ লোডেড এরিয়া হচ্ছে 3 ইঞ্চি। বলতেছে এর ভ্যালুটা যদি 1.724 এইচ এর থেকে যদি ছোট হয়, তাহলে আমাদের বি ইকুয়াল টু প্রথম এই ফর্মুলা 1.6 এ স্কয়ার প্লাস এইচ স্কয়ার মাইনাস 0.675 এইচ, এই ফর্মুলাটা ইউজ করতে হবে। এবং বি এর ভ্যালুটা যদি, সরি, এর ভ্যালুটা যদি 1.724 এইচ এর থেকে বড় হয়, তখন জাস্ট এ ইকুয়াল টু বি। বি ক্যালকুলেশনের আবার দুইটা কন্ডিশন ভালো করে মাথায় রাখেন। এই ফর্মুলাও কিন্তু যদি প্রয়োজন হয় পরীক্ষায় দেওয়া থাকবে না, পরীক্ষায় শুধু স্ট্রেস ক্যালকুলেশনের ফর্মুলাই দেওয়া থাকবে। বি ক্যালকুলেশন করার জন্য প্রথমে আমাদের এটা চেক দিতে হবে যে এর ভ্যালুটা কি 1.724 এইচ এর থেকে ছোট নাকি বড়। যদি ছোট হয় এই ফর্মুলাটা ইউজ করব, যদি বড় হয় জাস্ট এ ইকুয়াল টু বি এটা ইউজ করব। এখন আমরা একটু ক্যালকুলেশনে আসি। তাহলে আমরা দেখতেছি প্রথম কাজই হচ্ছে আমাদের বি ক্যালকুলেশন করে নেওয়া। বি ক্যালকুলেশন করতে হলে আমাদের এ চেক দিতে হবে। এর ভ্যালুটা হচ্ছে 3 ইঞ্চি। এই যে এ মানে হচ্ছে রেডিয়াস অফ লোডেড এরিয়া, এ ইকুয়াল টু হচ্ছে 3 ইঞ্চি। আর 1.724 এইচ, এইচ মানে কি থিকনেস। 1.724 এর সাথে যদি আমি 6 গুণ দিই, অবশ্যই এই ভ্যালুটা 3 এর থেকে বড় হয়ে যায়। যেহেতু এ লেস দেন 1.724 এইচ, তাহলে বি ক্যালকুলেশন করতে হবে আমাদের এই বড় ফর্মুলা দিয়ে 1.6 এ স্কয়ার প্লাস এইচ স্কয়ার মাইনাস 0.675 এইচ। 1.6 এ স্কয়ার মানে হচ্ছে 3 স্কয়ার প্লাস এইচ মানে হচ্ছে পেভমেন্ট থিকনেস 6 স্কয়ার মাইনাস 0.675 ইনটু এইচ হচ্ছে 6, ক্যালকুলেশন করলে বি এর ভ্যালু আসে 3.05। আর কি প্রয়োজন, আর প্রয়োজন হচ্ছে আমাদের এই এল এর ভ্যালু। এল এর ফর্মুলাটা কি, ওই যে কিছুক্ষণ আগে দেখে আসলাম, এখানে যেটা দেখে আসলাম যে এল ইকুয়াল টু রুট পাওয়ার 4, তারপর হচ্ছে ইসি, কোথায় দেখে আসলাম উপরে, এই যে রুট পাওয়ার 4 ইসি প্রশ্নে সরাসরি দেওয়া আছে 5 ইনটু 10 টু দি পাওয়ার 6, এইচ এর ভ্যালু প্রশ্নে দেওয়া আছে 6 ডিভাইডেড বাই 12, 1 মাইনাস মিউ এর ভ্যালু প্রশ্নে দেওয়া আছে 0.15, এই কে এর ভ্যালু সরাসরি প্রশ্নে দেওয়া আছে 130। তাহলে পুরো সব ভ্যালুগুলো এখানে দেওয়া আছে প্রশ্নে। এই ভ্যালুগুলো যদি আমি সরাসরি বসাই যাই, তাহলে সেখান থেকে আমি এল এর একটা ভ্যালু পাবো। তো সেটা এখানে ক্যালকুলেশন করা হয়েছে। এখান থেকে সব ভ্যালুগুলো বসাই এল এর ভ্যালু পাওয়া গেছে 29। এখন আমি সরাসরি যে স্ট্রেস ক্যালকুলেশনের যে ফর্মুলা, দিনের বেলায় যদি এস লোডিং থাকে তাহলে আমাদের ফর্মুলা হচ্ছে এইটা। এই ফর্মুলাতে আমি ভ্যালু বসাই দেবো 0.572, পি এর ভ্যালু প্রশ্নে দেওয়া আছে 900, এইচ এর ভ্যালু দেওয়া আছে 6, 4 লগ এল এর ভ্যালু ক্যালকুলেশন করলাম 29, বি এর ভ্যালু ক্যালকুলেশন করছি 3.05 প্লাস 0.359, এটা তো কনস্ট্যান্ট। পুরোটা আমি ক্যালকুলেটরে বসাই দিই, সরাসরি আমার স্ট্রেস কতটুকু সেই স্ট্রেসের ভ্যালুটা চলে আসবে। সরাসরি এখান থেকে স্ট্রেস পেলাম হচ্ছে 61.07 পিএসআই। এটা ক্যালকুলেশন করলাম হচ্ছে ওয়েস্টারগার্ড ইকুয়েশন। এখন যদি লিওনার্ডাস ইকুয়েশনে ক্যালকুলেশন করতে চাই, লিওনার্ডাস ইকুয়েশন হচ্ছে দুইটা, সে কোথায় লোড করছে সেটার উপরে ডিপেন্ড করে না। লিওনার্ডাস ইকুয়েশন ডিপেন্ড করে হচ্ছে লোডেড এরিয়াটা কেমন, এটা কি সার্কুলার লোডেড এরিয়া নাকি সেমি সার্কুলার লোডেড এরিয়া। আমার প্রশ্নে বলা আছে এটা হচ্ছে সেমি সার্কুলার লোডেড এরিয়া, তাহলে আমি সরাসরি এই ফর্মুলাটা বসাই দিব। এটা ক্যালকুলেশন করা আরো সহজ, এখানে বিও ক্যালকুলেশন করতে হয় না, সব ভ্যালু আমাদের সরাসরি প্রশ্নে দেওয়া আছে, শুধু এলটা ক্যালকুলেশন করে নিতে হবে। 0.803 পি, পি এর ভ্যালু হচ্ছে 900, এখান থেকে দেখাই পি এর ভ্যালু হচ্ছে প্রশ্নে দেওয়া আছে 900 ডিভাইড বাই এইচ মানে হচ্ছে পেভমেন্ট থিকনেস 6 ইঞ্চি, 4 লগ এল এর ভ্যালু যেখানে ক্যালকুলেশন করছে 29, এ মানে হচ্ছে রেডিয়াস অফ লোডেড এরিয়া সরাসরি প্রশ্নে দেওয়া আছে 3 ইঞ্চি প্লাস 0.8282, এ মানে হচ্ছে এই যে 3 ডিভাইডেড বাই এল হচ্ছে 29 প্লাস 0.650, ক্যালকুলেশন করলে সরাসরি আমাদের ভ্যালুটা চলে আসে হচ্ছে 92.73 পিএসআই।
এইভাবে আমাদের যেই মেথডে ক্যালকুলেশন করতে হবে বলবে সেই মেথডে জাস্ট ফর্মুলাটা বসে আমরা খুব সহজে স্ট্রেট ফরওয়ার্ড জাস্ট ফর্মুলা বসানো, ভ্যালু পুট করা এবং রেজাল্ট নিয়ে আসে। এটাই হচ্ছে আমাদের স্ট্রেস ক্যালকুলেশন মেথড। এখানে একটা মানে প্রবলেম দেওয়া আছে, হোমওয়ার্ক প্রবলেম, মোটামুটি একই এই সেম একই টাইপের প্রবলেম, জাস্ট এখানে কন্ডিশন চেঞ্জ করা হয়েছে। তো এখানে দিনের বেলায় ছিল, এবার এখানে রাত্রের বেলায় ক্যালকুলেশন করতে বলা হয়েছে। এই প্রবলেমটা অবশ্যই সবাই বাসায় প্র্যাকটিস করবেন, প্র্যাকটিস করে আমাকে নেক্সট ফ্রাইডেতে দেখাবেন যে পার্সেন্ট। এখানে যে প্রবলেমটা দেখাইলাম এটাতে কারো কোনো অসুবিধা আছে বুঝতে? কোনো অংশে না বুঝতে স্যার। পারেন না এমন কেউ আছেন? এরকম প্রবলেম কিন্তু পরীক্ষায় থাকবে, মোটামুটি ছোট প্রবলেম। এই ফর্মুলা দেওয়া থাকবে, মেইন স্ট্রেস ক্যালকুলেশনের যে ফর্মুলা, এই ফর্মুলাগুলো দেওয়া থাকবে। এল এর ফর্মুলা এবং পি এর ফর্মুলা, এই দুটো আপনাদেরকে মনে রাখতে হবে। মোটামুটি 3 মার্কস বা 4 মার্কসের জন্য ছোট দেওয়া থাকবে। তবে 3 মার্কস 4 মার্কসের জন্য দেওয়া থাকবে এরকম দুইটা পার্ট দেওয়া থাকবে না, যেকোনো একটা মেথডে বের করতে পারো, আইদার ওয়েস্টারগার্ড অথবা লিওনাইডাস। তো যেটাতে বের করতে পারো সেই ফর্মুলাটা দেওয়া থাকবে। স্ট্রেস মানে এই স্ট্রেস ক্যালকুলেশনের সিগমা বের করার ফর্মুলাটা দেওয়া থাকবে। এই সাপোর্টিং যেগুলো লাগবে এল এর ফর্মুলা বা বি এর ফর্মুলা, সেটা আপনাদেরকে মনে রাখতে হবে। এগুলো খুবই স্ট্রেট ফরওয়ার্ড, জাস্ট ফর্মুলাতে ভ্যালু বসাইলে সরাসরি আনসার চলে আসে। এখানে আসলে জটিল কোনো স্টেপ নেই। এটা যদি আমরা বুঝতে পারি, এরপরে যে পার্ট সেটা হচ্ছে রিজিড পেভমেন্টের থিকনেস ডিজাইন। এটা আমরা লাস্ট ফ্রাইডে ক্লাসে কভার করছি। এখন আমরা আরেকটা ইম্পর্টেন্ট জিনিস শিখব, সেটা হচ্ছে এই রিজিড পেভমেন্টের রিইনফোর্সমেন্ট ক্যালকুলেশন। আমরা তো পেভমেন্টের দুইটা জিনিস অলরেডি শিখলাম, যে কিভাবে স্ট্রেস ক্যালকুলেশন করতে হয়, সেকেন্ডে শিখছি কিভাবে থিকনেস ক্যালকুলেশন করতে হয়, যে কত ইঞ্চি স্ল্যাব হবে। এখন আমরা শিখবো যে আমরা এই স্ল্যাবের মধ্যে যে আমরা রড ইউজ করব, সেই রিইনফোর্সমেন্ট ডিটেইলিং কিভাবে হবে এবং সেটার ক্যালকুলেশন কিভাবে হবে। অর্থাৎ আমরা টেম্পারেচার বার যখন দিব, যে কত মিনিট বার কতটুকু দূরে দূরে দিব, বা টাই বার কতটুকু দূরে দূরে দিব, সেটার ক্যালকুলেশন কিভাবে করতে হবে। এখানে রিইনফোর্সমেন্ট ডিটেইলিং এ আমি যদি একদম প্রথমের দিকে দেখাই, এই একটা রিজিড পেভমেন্টের মধ্যে আসলে রড থাকে কয়টা টাইপের। আমি যখন একদম প্রথম অনলাইন ক্লাসে একটা রিইনফোর্সমেন্ট ডিটেইলিং সরাসরি দেখাইছিলাম, একটা বাস্তব রোডের ফিগার দেখাইছিলাম রিইনফোর্সমেন্ট ডিটেইলিং এ। এই যে এটা হচ্ছে একটা রোডের ফিগার। আসলে একটা জয়েন্টেড রিইনফোর্স, এটা তো সিআরসিপি, এটা আমরা মানে ডিজাইন ডাইরেক্ট সিআরসিপি করতেছি না, এটা হচ্ছে একটু জটিল জিনিস। বিএসসি সিলেবাসে সিআরসিপি থাকে না, যেটা থাকে বা যেটা সচরাচর সব থেকে বেশি আরসিসি রোডে থাকে সেটা হচ্ছে জেআরসিপি, জয়েন্টেড রিইনফোর্স কংক্রিট। তাহলে এখানে আসলে রড কয়টা জায়গায় আছে বা কি কি টাইপের রিইনফোর্সমেন্ট আছে আমরা থিওরিতেও দেখছিলাম, আমি আগে ফিগার থেকে যদি দেখি, এই যে এইগুলো হচ্ছে তার ট্রান্সভার্স জয়েন্ট। এটা এতটুকু একটা স্ল্যাব, এখান থেকে এতটুকু একটা স্ল্যাব। এই ট্রান্সভার্স জয়েন্টে লোড ট্রান্সফার মেকানিজম হিসাবে ইউজ করা হয় হচ্ছে ডাওয়েল বার। এটা হচ্ছে যে ডাওয়েল বার, এগুলো হচ্ছে ডাওয়েল বার। আর কি থাকে, এই যে এই পাশে একটা রোড মানে একটা লেন অলরেডি করা হয়ে গেছে, এই লেনের সাথে আমরা যখন পাশের লেনে কানেক্ট করব, এই দুইটা স্ল্যাবকে একসাথে ধরে রাখার জন্য এখানে লেখা হচ্ছে টাই বার। এই যে রডগুলো দেখতেছি এগুলো হচ্ছে টাই বার। এবং এই যে মানে সব জায়গায় মাঝখানে যে ফাঁকা জায়গাটা, প্রত্যেকটা জায়গায় কি থাকবে, টেম্পারেচার বার। এই যে এরকম সব জায়গায় থাকবে হচ্ছে এরকম লংগিটিউডিনাল এবং তার ট্রান্সভার্স টেম্পারেচার স্টিল থাকবে। তাহলে আমরা এই রিজিড পেভমেন্টের মধ্যে ৩ ধরনের রড দেখতে পাচ্ছি, ৩ ধরনের রিইনফোর্সমেন্ট দেখতে পাচ্ছি। একটা হচ্ছে যে এই আমাদের যে ট্রান্সভার্স জয়েন্টে থাকবে হচ্ছে ডাওয়েল বার। এর মাঝখানে এই যে মেশ আকারে থাকবে, যে ছাদের মতো, ছাদে যেরকম থাকে সেরকম মেশ আকারে থাকবে হচ্ছে টেম্পারেচার বার। এবং এই যে দুইটা স্ল্যাবকে একসাথে ধরে রাখার জন্য থাকবে হচ্ছে টাই বার। এর মধ্যে এই যে ডাওয়েল বারের আলাদা কোনো রিইনফোর্সমেন্ট ডিটেইলিং নাই। ডাওয়েল বার যখন আমি এখান থেকে পড়াই, ডাওয়েল বারের সরাসরি এখানে যে যা লেখা আছে, এই যে এখানে যেটা লেখা আছে এটাই হচ্ছে ডাওয়েল বারের রিইনফোর্সমেন্ট ডিটেইলিং। এই ডাওয়েল বারের আলাদা কোনো ফর্মুলা দিয়ে রিইনফোর্সমেন্ট ডিটেইলিং ক্যালকুলেশন নাই। অর্থাৎ ডাওয়েল বারের মিনিমাম এখানে ডাওয়েল বার হিসেবে মিনিমাম রড ইউজ করা যায় হচ্ছে 25 মিলি রড, তবে সাধারণত 28 বা 32 মিলি রড ইউজ করা হয়। একটা ডাবল বার থেকে আরেকটা ডাবল বারের ডিসটেন্স কত হবে সেটাও এখানে লেখা আছে। এর সেন্টার টু সেন্টার ডিসটেন্স হবে হচ্ছে 1 ফিট। আর ডায়ামিটার কত হবে, যে ডায়ামিটার বলা আছে হচ্ছে 1 থেকে 1.5 ইঞ্চি, মানে হচ্ছে 25 মিলি থেকে 35-36 মিলি পর্যন্ত, তবে বেশি ইউজ করা হয়েছে 28 আর 32। এবং একটা ডাবল বারের লেন্থ কতটুকু হবে সেটাও এখানে সরাসরি বলা আছে 2 থেকে 3 ফিট। তাহলে আমাদের রিইনফোর্সমেন্ট ডিটেইলিং তো এগুলো আছে, কতটুকু লেন্থ দিব, কতটুকু দূরে দূরে দিব, কত মিলি রড ইউজ করব। ডাবল বারের কোনো ফর্মুলা দিয়ে বের করা হয় না, এটা সরাসরি স্পেসিফিকেশনে যেটা বলা আছে সেটা ইউজ করতে হয়। তাহলে আমাদের বের করতে হবে কি কি, আমাদের এই যে টেম্পারেচার বার, এটার রিইনফোর্সমেন্ট ডিটেইলিং বের করতে হবে, আর এই যে টাই বার, এটা রিইনফোর্সমেন্ট ডিটেইলিং বের করতে হবে।
তো মোটামুটি রিজিড পেভমেন্টের রিইনফোর্সমেন্ট ডিটেইলিং বেশ ইজি, সহজ, ফর্মুলাও ছোট ছোট। এই আমাদের স্ল্যাবের মতো অত জটিল ইকুয়েশনে যেতে হয় না বা জটিল পদ্ধতিও ফলো করতে হয় না। এখানে আমাদের সরাসরি গিভেন ফর্মুলা দেওয়া আছে, এই যে এটাই হচ্ছে স্টিল এরিয়া ক্যালকুলেশনের ফর্মুলা। এটাই হচ্ছে আমাদের যে টেম্পারেচার স্টিল ক্যালকুলেশনের ফর্মুলা। এটা বলা আছে হচ্ছে এরিয়া অফ স্টিল এএস ইকুয়াল টু গামা সি এইচ এল এফ এ ডিভাইডেড বাই 2 এফ এস। এটাই হচ্ছে আমাদের স্টিল এরিয়া ক্যালকুলেশনের ফর্মুলা। কোনটা কি জিনিস? প্রথমত গামা সি যেটা বলতেছে সেটা হচ্ছে কংক্রিটের ইউনিট ওয়েট। এখানে যে কংক্রিট ইউজ করতেছে সেই কংক্রিটের ইউনিট ওয়েট কত। যেমন সাধারণত আমরা তখন ওই আরসিসি ডিজাইন করি তখন এটাকে আমরা ধরে নিই যে 150 পিসিএফ, সেই ভ্যালুটাই, সেটাই হচ্ছে গামা সি। এইচ মানে হচ্ছে আমাদের যে ডিজাইন করে আমরা পেভমেন্টের থিকনেস কত ইঞ্চি পাইছি, সেটা হচ্ছে এইচ। এল মানে হচ্ছে স্ল্যাবটার লেন্থ। এফ এ, এফ এটা হচ্ছে ফ্রিকশনাল কোএফিসিয়েন্ট। আর এফ এস যেটা সেটা হচ্ছে স্টিলের অ্যালাউয়েবল স্ট্রেস। এই ইনফরমেশন গুলো জানা থাকলে আমরা খুব সহজেই তার স্টিল এরিয়া কতটুকু লাগবে সেটা বের করতে পারি, এবং স্টিল এরিয়া বের করতে পারলে সেখান থেকে আমরা কত মিলি রড ইউজ করব সেটার উপরে ডিপেন্ড করে তার স্পেসিং কতটুকু হবে সেই স্পেসিংটাও ক্যালকুলেশন করতে পারবো। এখানে একটা এরকম এক্সাম্পল দেওয়া আছে, সরাসরি আমরা এক্সাম্পল থেকে দেখি যে কিভাবে আসলে রিইনফোর্সমেন্ট ডিটেইলিং করতে হয়। প্রথম যে এক্সাম্পলটা দেওয়া আছে এটা হচ্ছে মেইনলি টেম্পারেচার স্টিলের জন্য দেওয়া আছে। বলা আছে ডিটারমাইন দ্য ওয়্যার ফ্যাব্রিক। ওয়্যার ফ্যাব্রিক মানেই হচ্ছে টেম্পারেচার স্টিল। ওয়্যার ফ্যাব্রিক মানেই হচ্ছে এই যে এরকম লংজিটিউডিনাল থাকবে, লং ডিরেকশন থাকবে, শর্ট ডিরেকশন থাকবে, এরকম যে মেশটা ইউজ করা হয় সেটা হচ্ছে ওয়্যার ফ্যাব্রিক। এটা ইউজ করা হয় হচ্ছে টেম্পারেচারের জন্য। তো আমাদের টেম্পারেচার স্টিল বের করতে হবে। রিকোয়ার্ড ফর এ 2 লেন কংক্রিট পেভমেন্ট, 2 লেনের কংক্রিট পেভমেন্ট, টোটাল তার উইডথ দেওয়া আছে 24 ফিট উইথ এ লংগিটিউডিনাল জয়েন্ট এট দ্য সেন্টার। তার মানে হচ্ছে যে দুইটা লেনের মাঝখানে এখানে একটা লংগিটিউডিনাল জয়েন্ট আছে। আর কি কি ইনফরমেশন দেওয়া আছে? আর ইনফরমেশন দেওয়া আছে হচ্ছে এই যে পেভমেন্টটা, এই পেভমেন্টটার স্ল্যাবটার লেন্থ হচ্ছে 60 ফিট। এই যে এখানে যে স্টিল ইউজ করা হয়েছে সেই স্টিলটার অ্যালাউয়েবল স্ট্রেস হচ্ছে 43,000 পিএসআই, এবং এখানে যে কংক্রিট ইউজ করা হয়েছে তার ইউনিট ওয়েট হচ্ছে 150 পিসিএফ। এই ইনফরমেশনগুলোর উপরে বেস করে এখন আমাদের রিইনফোর্সমেন্ট ডিটেইলিং করতে হবে। তো আমরা টেম্পারেচার রিইনফোর্সমেন্ট যখন ক্যালকুলেশন করি, সাপোজ ছাদের জন্য যখন আপনারা রিইনফোর্সমেন্ট ডিটেইলিং শিখে আসছেন, তো সেখানে টেম্পারেচার স্টিল বা আমাদের বার দিতে হচ্ছে দুই ডিরেকশনে, লং ডিরেকশনও দিতে হইতো, শর্ট ডিরেকশনও দিতে হইতো। তো এখানেও সেম কথাই বলতেছে। প্রথমে যদি লং ডিরেকশনের রিইনফোর্সমেন্ট ক্যালকুলেশন করা হয় যে রিকোয়ার্ড লংজিটিউডিনাল স্টিল, মানে লং ডিরেকশনে কতটুকু রড লাগবে সেটা যদি আমরা ক্যালকুলেশন করি, এএস ইকুয়াল টু গামা সি এইচ এল ইন্টু এফ এ ডিভাইড বাই 2 এফ এস। এই গামা সি মানে হচ্ছে কংক্রিটের ইউনিট ওয়েট। আমরা বললাম কংক্রিটের ইউনিট ওয়েট হচ্ছে 150 পিসিএ। এখন একটা জিনিস খেয়াল রাখতে হবে, এইখানে আমরা বাকি যে সমস্ত ভ্যালুগুলো বসাইতেছি সেগুলো কোন ইউনিটে বসাইতেছি। সাপোজ যেমন এই এফএস, এফএস স্টিলের অ্যালাউয়েবল স্ট্রেসের ভ্যালুটা দেওয়া আছে হচ্ছে পিএসআই, তার মানে হচ্ছে পাউন্ড পার স্কোয়ার ইঞ্চিতে। এইখানে যেহেতু ইঞ্চিতে ভ্যালু দেওয়া আছে, আমি এই যে 150 পিসিএফ, পিসিএফ মানে তো পাউন্ড পার কিউবিক ফিট, এটা আমাকে ফিটে বসাইতে পারবো না, এটা আমাকে ইঞ্চিতে কনভার্ট করে নিতে হবে। কনভার্ট কিভাবে করে? এখানে তো সরাসরি ভ্যালু দেখানো আছে। এই যে গামা সির ভ্যালু 150, এর কথাটা মানে হচ্ছে 150 পাউন্ড পার ফিট কিউব, পাউন্ড পার ফিট কিউব। এখন ফিট কিউবতে যখন আমরা ইঞ্চি কিউবে কনভার্ট করব তখন কি করতে হবে? এই 150 কে 12 কিউব দ্বারা ভাগ করতে হবে। 150 ভাগ 12 কিউব। তাহলে এই পিসিএফ থেকে পিসিআই ইউনিটে কত, অর্থাৎ পাউন্ড পার কিউবিক ইঞ্চিতে কত, সেই ভ্যালুটা আমরা পাবো। এই 150 কে 12 কিউব দ্বারা ভাগ করলে দেখবেন ভ্যালুটা আসছে 0.0868। তো সেটা এখানে বসানো হয়েছে। এইচ মানে হচ্ছে সরাসরি দেওয়া আছে হচ্ছে 8 ইঞ্চি। এল মানে বলা আছে 60 ফিট, যেহেতু আমরা বাকিগুলো ইঞ্চিতে বসাইতেছি, 60 ফিটকে যদি আমরা ইঞ্চিতে কনভার্ট করি তাহলে আসে 720 ইঞ্চি ইন্টু ফ্রিকশনাল কোএফিসিয়েন্ট, এটাও প্রশ্নে গিভেন থাকবে, গিভেন ডাটা, সেটা হচ্ছে কংক্রিটের জন্য যদিও ফিক্সড, কংক্রিট স্টিল ইন্টারফেসে সেটা হচ্ছে 1.5, তো সেটা ইউজ করা হয়েছে 1.5 ডিভাইডেড বাই 2 ইন্টু এফএস। 2 ইন্টু এফএস প্রশ্নে দেওয়া আছে 43,000 পিএসআই। ক্যালকুলেশন করলে এখান থেকে আমরা পাইতেছি 0.00872 ইঞ্চি স্কোয়ার পার ইঞ্চি। এই ভ্যালুটা হচ্ছে খুবই মিনিমাল একটা ভ্যালু, তাই কি করা হয়েছে, এই ইঞ্চি স্কোয়ার পার ইঞ্চি এটাকে আবার 12 দ্বারা গুণ করে ফিটে নেওয়া হয়েছে যে আসলে প্রতি ফিটে কতটুকু। তাহলে সেটা আমরা 12 দ্বারা, এই ভ্যালুটাকে 12 দ্বারা গুণ করলে এই ভ্যালুটা আসে। গুণ করে আমরা দেখতেছি যে আমরা প্রতি ফিটে, অর্থাৎ প্রতি ফিটে আমাদের রড লাগবে হচ্ছে 0.105 ইঞ্চি স্কোয়ার। এখন এই যে স্টের এরিয়াটা যদি আমরা পাই, এখান থেকে কিন্তু আমরা সেন্টার টু সেন্টার স্পেসিং কতটুকু হবে সেই স্পেসিংও ক্যালকুলেশন করে ফেলতে পারি। আরসিসি তে ঠিক যেভাবে শিখছেন সেই একইভাবে। সাপোজ এখানে যদি আপনারা 3 নাম্বার বার ইউজ করেন, অর্থাৎ
3 নাম্বার বার যদি 10 মিলির বার যদি ইউজ করেন, 10 মিলির বার যদি ইউজ করেন, 10 মিলির বারের এরিয়া কত, সে এরিয়াটাকে এটা দিয়ে ভাগ দিবেন। ভাগ দিয়ে দেখবেন যে কত ফিট দূরে দূরে রড লাগবে। একইভাবে যদি আমরা ট্রান্সভার্স ডিরেকশনে স্টিল ক্যালকুলেশন করতে চাই, একই ফর্মুলা, ভ্যালুও সব একই থাকবে, শুধু চেঞ্জ হবে কি, লংগিটিউডিনাল ডিরেকশনের লেন্থ হচ্ছে 60 ফিট, ট্রান্সভার্স ডিরেকশনের লেন্থ হচ্ছে কত, লেন্থ হচ্ছে 12 ফিট, সরি 24 ফিট। টোটাল হচ্ছে এই ট্রান্সভার্স ডিরেকশনের টোটাল লেন্থ হচ্ছে 12 ফিট। তাহলে জাস্ট এল যেখানে ছিল হচ্ছে এই 60 ফিটের জায়গায় আমরা ইঞ্চিতে কনভার্ট করে দিয়েছিল হচ্ছে 720, এখানে বসাইছে 720। এখানে আলাদাভাবে 24 ইন্টু 12 করে বের করে নাই, তাই এখানে 24 ইন্টু 12 করা আছে। এই 24 ফিটকে ইঞ্চিতে কনভার্ট করার জন্য এখানে 12 দ্বারা গুণ করা হয়েছে। বাকি সমস্ত ভ্যালু অ্যাজ ইট ইজ। ক্যালকুলেশন করলে ভ্যালুটা আসে হচ্ছে 0.00349 ইঞ্চি স্কোয়ার পার ইঞ্চি। সেটাকে যদি 12 দ্বারা গুণ করা হয়, 12 দ্বারা গুণ করলে ফিটে ভ্যালুটা আসে হচ্ছে 0.042 ইঞ্চি স্কোয়ার পার ফিট। এইখানে আপনারা কত মানে কত সাইজের রড ইউজ করতে চাচ্ছেন সেটার উপরে ডিপেন্ড করে। সাপোজ যদি 3 নাম্বার বার ইউজ করেন, তাহলে 3 নাম্বার বার ইউজ করলে 3 নাম্বার বার হচ্ছে এরিয়া, সেই 3 নাম্বার বারের এরিয়াটা দিকে এই 0.04 দ্বারা যদি ভাগ করা হয়, তাহলে কত ফিট দূরে দূরে রড লাগবে সেই ইনফরমেশনটাও সরাসরি চলে আসবে। এইখানে এইখানে যে রিইনফোর্সমেন্ট ডিজাইনটা দেখানো হয়েছে, এটা এখন আর ইউজ করা হয় না। এটা আগে যখন রিজিড পেভমেন্ট ডিজাইন করা হতো, তখন আসতো এরকম একটা টেবিল দিয়ে দিত। এই টেবিলে কি টাইপের বার ইউজ করতেছি, স্মুথ বার ইউজ করতেছি নাকি ডিফর্ম বার ইউজ করতেছি, তারপরে কত নাম্বার বার ইউজ করতেছি, সেটার উপরে ডিপেন্ড করে সরাসরি এখান থেকে একটা চার্ট দিয়ে দিত। সেই চার্ট থেকে স্পেসিং ক্যালকুলেশন করা যেত। তো এখন এটা হচ্ছে একদম মানে কখনো ইউজ করা হয় না। এটা এখন সরাসরি হচ্ছে আরসিসিতে যেভাবে স্পেসিং বের করা হয়, ঠিক একই পদ্ধতিতে এখন স্পেসিং বের করা হয়। তবে এখান থেকে স্পেসিং ক্যালকুলেশন করে যেটা পাবেন, এখান থেকে একই রকম স্পেসিং ক্যালকুলেশন পাওয়া যায়, আলাদা কোনো কিছু না। সাপোজ আমি যদি প্রথমটার জন্য রিইনফোর্স মানে সেন্টার টু সেন্টার স্পেসিং ক্যালকুলেশন দেখাই, সাপোজ এই লংজিটিউডিনাল স্টিলের জন্য যদি আমরা স্পেসিং ক্যালকুলেশন করতে চাই, সাপোজ আমি 3 নাম্বার বার ইউজ করি, 3 নাম্বার বারের যে এরিয়া 0.11, তো এই এরিয়াটাকে যদি আমি এই 0.105 দ্বারা ভাগ করি, তাহলে যে ভ্যালুটা আসবে সেটাই তার স্পেসিং। সাপোজ এটাকে যদি 0.11 কে আমি 0.105 দ্বারা ভাগ করি, তাহলে ভ্যালুটা আসছে 1.01 আসবে। তাহলে আমি কি বলবো, আমি বলবো যে হচ্ছে ইউজ নাম্বার 3 বার এট 1 ফিট সেন্টার টু সেন্টার, মানে স্পেসিংটা সবসময় কমাই দিতে হবে। সাপোজ এখানে ক্যালকুলেশন করলাম, এখানে আমি যদি 3 নাম্বার বার ইউজ করি, এই 3 নাম্বার বারের যে এরিয়া 0.11 কে আমরা 0.042 দ্বারা ভাগ করব। ভাগ করে দেখবো যে কত ফিট পাই। সাপোজ এখানে পেলাম 3 ফিট, আমি সেটাই লিখবো যে 3 নাম্বার বার 3 ফিট দূরে দূরে। এখন মনে হইতে পারে যে আমরা যখন ছাদে ইউজ করি স্পেসিংটা আসে 3 ইঞ্চি বা 4 ইঞ্চি বা 6 ইঞ্চি, এখানে এত বেশি আসতেছে কেন? রোডের ক্ষেত্রে এই যে রড দেওয়াটা বেশি জরুরি না। রডটা দেওয়া হয় যাতে টেম্পারেচার চেঞ্জ যখন হবে তখন যাতে কোনো ক্র্যাকিং না হয়, সেজন্য মেইনলি রডটা আসে। তাছাড়া সরাসরি স্ল্যাবে যেমন রড পুরা টেনশনটা ক্যারি করে, এই রোডের জন্য এই রডের সেরকম কোনো নাই, সিগনিফিকেন্স নাই। মেইনলি লোড ক্যারি করে হচ্ছে কংক্রিট, প্লাস তার নিচে যে সরাসরি সয়েল থাকে, সয়েলটা সব জায়গায় সাপোর্ট দিতে থাকে। এখানে রডটা দিতে হয় যাতে জাস্ট টেম্পারেচারের কারণে কোনো ক্র্যাকিং যাতে না হয়। আরসিসির মতো করে আমরা এখান থেকে স্টিল ক্যালকুলেশন করলে স্টিল ক্যালকুলেশনের ভ্যালু থেকে আমরা সরাসরি তার স্পেসিং কত, স্পেসিংটাও ক্যালকুলেশন করতে পারি। তাহলে এটা গেল হচ্ছে আমাদের টেম্পারেচার বারের রিইনফোর্সমেন্ট ডিটেইলিং। এটুকু কি বোঝা গেছে যে টেম্পারেচার বার কিভাবে ক্যালকুলেশন করতে হবে? স্যার আমাদের কি গামা সির মানটা কি দেওয়া থাকে নাকি এটা ধরে নিতে হবে? গামা সি যদি দেওয়া থাকে তাহলে তো দেওয়া থাকবেই, আর যদি না দেওয়া থাকে তাহলে যখন আমরা মানে আরসিসি ডিজাইন করি, কংক্রিটের ইউনিট ওয়েট হচ্ছে একদম নরমাল কংক্রিটের ইউনিট ওয়েট ধরে নাও এটা মোটামুটি ফিক্সড 150 পিসি। দেওয়া থাকে সেটা ইউজ করবো, না দেওয়া থাকলে এটা 150 ফিক্স। স্যার আর এফএস এর মানটা তো অ্যালাউয়েবল যেটা এটা আছে দেওয়া এটাই তো থাকবে, এটা দেওয়া থাকবে, এটা দেওয়া থাকবে। আর দেওয়া না থাকলে স্যার এটা ধরে নেব নাকি স্যার? আর দেওয়া না থাকলে সেটা বের করে নিতে হয়। যদি এফএস না দিয়ে আপনাকে এফওয়াই দেওয়া থাকে, ওই আরসিসি তে যেভাবে ক্যালকুলেশন করছেন যে এফএস ইকুয়াল টু 0.4 ইনটু এফওয়াই, ওইভাবে বের করে নিতে হয়। সাপোজ আপনাকে এফওয়াই যদি দেওয়া থাকে যে 60,000 পিএসআই, তাহলে তার সাথে 0.4 গুণ করবেন 24,000, তখন যেটা পাবেন সেটাই হচ্ছে এফএস। তবে সরাসরি এই রিজিড পেভমেন্ট ডিজাইন করবেন সরাসরি এফএস দেওয়াই থাকে। বোঝা গেছে? জি স্যার বলেন। স্যার এগুলো কত মার্কের জন্য আসতে পারে? 4 মার্ক নাকি 6 মার্ক? শুধু শুধু মানে রিইনফোর্সমেন্ট ডিটেইলিং শুধু ওই জাস্ট টেম্পারেচার স্টিলের জন্য আসবে এরকম না, একসাথে আসে।
টেম্পারেচার স্টিল এবং এরপরে যেটা পড়াবো টাইবার, একসাথে দুইটা ডিজাইন করতে বলা হয়, কিন্তু একসাথে আসলে হয়তো 5-6 মার্কের মতো আসতে পারে। আচ্ছা, তাহলে আমরা টেম্পারেচার স্টিলটা দেখলাম, এখন টাইবার। টোটাল তো আমাদের রিইনফোর্সমেন্ট 3 ধরনের, ডাবল বারের তো কোনো ডিজাইন করা লাগে না, বলেন। স্যার ফ্যাক্টরটা যে আমরা 1.5 ধরছি এটা কি কোনো টেবিল থেকে নিয়ে এসেছেন, এটা ফিক্সড? কোনটা? এই যে এটা জি 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 1.5। এটা হচ্ছে এই যে এটা হচ্ছে এফ এ, এটা হচ্ছে ফ্রিকশনাল কোএফিসিয়েন্ট। ফ্রিকশনাল কোএফিসিয়েন্ট হচ্ছে কংক্রিট এবং রড, তাদের মধ্যে যে ফ্রিকশনাল কোএফিসিয়েন্ট সেটাই হচ্ছে এফ এ। এটা মোটামুটি হচ্ছে একটা মানে প্রুভেন ভ্যালু, যেমন ওই কংক্রিটের ইউনিট ওয়েট আমরা ধরি যে 150 পিসিএম, সেরকম মোটামুটি একটা প্রুভেন ভ্যালু যে এফ এটা হচ্ছে 1.5। এটা হচ্ছে এক্সপেরিমেন্টাল ভ্যালু, যে অনেকগুলো এক্সপেরিমেন্ট করে বারবার রিপিটেড সেম ভ্যালুই পাওয়া গেছে, তাই এটা সরাসরি ইউজ করা হয় 1.5। বোঝা গেছে? জি স্যার। দুইটা ম্যাটেরিয়ালের মধ্যে যখন ফ্রিকশন যত বেশি হয় এই কোএফিসিয়েন্টের ভ্যালু তত বেশি হয়। সাপোজ রড আর কংক্রিটের মধ্যে এই কোএফিসিয়েন্ট হচ্ছে 1.5। এখন ধরেন যদি একদম ধরেন এরকম বললাম যে একটা একদম পিচ্ছিল একটা সারফেস আছে, একদম পুরা স্মুথ পিচ্ছিল একটা সারফেস আছে, সেটার উপরে সাথে যদি কোনো ম্যাটেরিয়াল থাকে তখন এই ভ্যালুগুলো আরো কম হয়, অনেক কম হয়, ফ্রিকশন কোএফিসিয়েন্টটা তখন কমে যায়। যখন মানে যত বেশি ফ্রিকশন থাকে এই কোএফিসিয়েন্টের ভ্যালুটা তত বেশি থাকে। তো আমাদের ডিফর্ম বার যখন আমরা ইউজ করি, ডিফর্ম বারের সাথে কংক্রিটের বন্ডিংটা বেশ মানে ভালো হয়, সেখানে ফ্রিকশন মানে সারফেসটা অনেক স্ট্রং হয়। তো সেই জন্য এখানে 1 এর থেকে বেশি বা 1.5 ভ্যালু ইউজ করা হয়। আচ্ছা, এরপরে যেটা আমরা ডিজাইন করব সেটা হচ্ছে টাইবার। টাইবারেরও সেম মানে রিইনফোর্সমেন্ট স্টিল ক্যালকুলেশন করার বা স্টিল এরিয়া ক্যালকুলেশনের ফর্মুলা এক, জাস্ট পার্থক্যটা হচ্ছে আগের বার ছিল এখানে 2fs, এখন শুধু fs, তাছাড়া আলাদা কোনো মানে পার্থক্য নাই। আগে যখন আমরা এই টেম্পারেচার স্টিল বের করি ফর্মুলাটা ছিল হচ্ছে যে গামা সি এইচ এল এফ এ ডিভাইড বাই 2fs, এখানে জাস্ট মানে পার্থক্যটা হচ্ছে গামা সি এইচ এল প্রাইম ডিভাইডেড বাই এল প্রাইম এফ এ ডিভাইডেড বাই এফএস, এটাই হচ্ছে পার্থক্য। তো আমরা একটু দেখি যে এই ফর্মুলা ও টাইবারের আবার দুইটা জিনিস বের করতে হয়, একটা হচ্ছে কত মিলি রড ইউজ করবো মানে স্টিল এরিয়া ক্যালকুলেশন করতে হয়, পাশাপাশি টাইবারের লেন্থ ক্যালকুলেশন করতে হয়। অর্থাৎ আমরা যে টাইবার দিব এক একটা টাইবারের লেন্থ কতটুকু হবে। আমি যদি ফিগারে দেখাই যে টাইবারটা কি জিনিস সেটা তো আমরা ফিগারে দেখে আসছি, এই যে লংজিটিউডিনাল জয়েন্টে যে রডটা ইউজ করা হয় সেটা হচ্ছে টাইবার। এখানে যে ফিগারটা ছিল এই যে এইগুলো হচ্ছে টাইবার। এখন এই যে এখানে যেমন ডাবল বার আমি দেখতে পাচ্ছি যে এখান থেকে এই পর্যন্ত, অর্থাৎ আমাদের ওই স্পেসিফিকেশন বলে দিচ্ছে 2 থেকে 3 ফিটের ডাবল বার দিতে হবে। টাইবারটা তাহলে এই যে টাইবার গুলা কতটুকু দিব সেটাও আমাদের ক্যালকুলেশন করতে হবে। অর্থাৎ টাইবারের জন্য দুইটা জিনিস ক্যালকুলেশন করতে হয়, একটা রড থেকে আরেকটা রডের ডিসটেন্স কত, স্পেসিং ক্যালকুলেশন করতে হয়, এবং তার সাথে সাথে এর লেন্থ কতটুকু হবে সেটাও ক্যালকুলেশন করতে হয়। সেটাই এখানে ক্যালকুলেশন করা আছে, এটা এখানে ক্যালকুলেশন করা আছে। ফাইবারের এরিয়া ক্যালকুলেশনের ফর্মুলা যেটা দেখাইলাম যে গামা সি এইচ এল প্রাইম এফ এ ডিভাইডেড বাই এফ এস, এটা হচ্ছে এই স্টিল এরিয়া ক্যালকুলেশন এবং স্পেসিং বের করা যাবে এখান থেকে। আর টাইবারের লেন্থের ফর্মুলা হচ্ছে এটা, এখানে টাইবারের লেন্থকে সরাসরি এল দ্বারা প্রকাশ করা হয় নাই, লেন্থকে এখানে টি দ্বারা প্রকাশ করা হয়েছে। এল দ্বারা মানে প্রকাশ করলে অনেক সময় স্ট্রেস ক্যালকুলেশনে কনফিউশন বাদে, তাই এখানে এই টাইবারের লেন্থটাকে টি দ্বারা প্রকাশ করা হয়েছে, টি ইকুয়াল টু এখানে ফর্মুলাটা হচ্ছে সিম্পলিফাইড একটা ফর্মুলা আছে, এই ফর্মুলাটা হচ্ছে সিম্পলিফাইড ফর্মুলা এখান থেকে সহজ করে করে, এটা হচ্ছে টি ইকুয়াল টু হাফ ইন্টু এফ এস ডি ডিভাইডেড বাই মিউ। এফ এসটা হচ্ছে স্টিলের অ্যালাউবল স্ট্রেস, ডি মানে যেটা হচ্ছে কত মিলি রড ইউজ করতেছি সেটার ডায়ামিটার, এবং মিউটা তো যেটা কিছুক্ষণ আগেই বললাম কংক্রিটের পয়সন রেশিও। এখন আমরা একটা প্রবলেম দেখি যে টাইবার কিভাবে ক্যালকুলেশন করতে হয়, ডিজাইন করতে হয় বা ডিটেইলিং করতে হয়। সেম আগের প্রবলেমটা এখানে আবার বলা আছে, এর লেন্থ হচ্ছে 60 ফিট, এর উইডথ হচ্ছে 24 ফিট এবং এর থিকনেস হচ্ছে 8 ইঞ্চি। এই সেম আগে এই প্রবলেমটারে আমরা আগে হচ্ছে রিইনফোর্সমেন্ট মানে টেম্পারেচার স্টিল বের করলাম, এখন আমরা সেম একই প্রবলেমে আমরা এখন টাইবার বের করব। পার্থক্যটা কি? পার্থক্য এখানে কিছু ভ্যালু চেঞ্জ করা আছে, কিন্তু এফএস এর ভ্যালুটা বলা আছে, এফএস টা হচ্ছে 27000 পিএসআই, আগের বার এফএস বলা ছিল 43000 পিএসআই। ওটা আসলে একটা মানে একটু অন্যরকম ভ্যালু, কারণ অত বেশি এফএস এর স্টিল ইউজ করা হয় না, স্টিলটা সাধারণত আমরা 60000 বা 72000 পিএস এর স্টিল ইউজ করি। তো সেক্ষেত্রে এফএস এর ভ্যালু আসলে এটা হচ্ছে মোর প্র্যাকটিক্যাল, 30000 এর মধ্যেই থাকে আর কি। তো যাই হোক আপনাদের যে ভ্যালু দেওয়া থাকবে সেটা বসায় ক্যালকুলেশন করবে, এখানে তো ভ্যালু আপনাদের বের করা লাগবে না, ওটা নিয়ে অসুবিধার কিছু না। তো আমরা যদি এখন এই টাইবারের স্টিল এরিয়া ক্যালকুলেশনের ফর্মুলাতে বসাই দেই, গামা সি তো ওই যে 150 পিসিএফ
ওইটাকে আমরা পিসিআই তে কনভার্ট করে যেটা পাইছি 0.0868, তার সাথে এইচ সরাসরি পেভমেন্ট থিকনেস বলা আছে 8 ইঞ্চি। এল প্রাইম মানে হচ্ছে এই যে টাইবার যেখানে ইউজ করা হয়েছে সেখান থেকে একটা এজের ডিস্টেন্স কত, টোটালটা হচ্ছে 24 ফিট। তাহলে তার জয়েন্টটা কোথায় আছে, লংজিটুডাল জয়েন্ট আছে এইখানে, টাইবার ইউজ করা হচ্ছে এইখানে, এইখান থেকে এই এজের ডিস্টেন্সটা কত, 24 এর অর্ধেক 12 ফিট, সেটা এখানে লেখা আছে এল প্রাইম 12 ফিট। ফিট থেকে ইঞ্চিতে কনভার্ট করে আসে হচ্ছে 144 ইঞ্চি। 144 ইঞ্চি, এফ এর ভ্যালু যেটা বললাম ফিক্সড 1.5 ডিভাইডেড বাই এফ এস হচ্ছে 27000 পিএসআই। ক্যালকুলেশন করলে ভ্যালু আসে হচ্ছে 0.00556 ইঞ্চি স্কয়ার পার ইঞ্চি। তো এটাকে আমরা চাইলে ফিটেও কনভার্ট করে নিতে পারি, এরা ইঞ্চিতে রেখে দিছে। এখানে বলতেছে যদি টাইবার হিসেবে 4 নাম্বার বার ইউজ করি, যে এখানে হচ্ছে আরসিসি তে যেভাবে আমরা স্পেসিং বের করি সে একই পদ্ধতি ফলো করা হয়েছে। যদি আমরা 4 নাম্বার বার ইউজ করি, 4 নাম্বার বারের ক্রস সেকশনাল এরিয়া হচ্ছে 0.2 ইঞ্চি স্কয়ার, আর স্পেসিং হবে যে 0.2 ডিভাইডেড বাই 0.00556, তাহলে 36 ইঞ্চি। যদি এটাকে আমরা ফিটে কনভার্ট করে নিতাম তাহলে আমরা সরাসরি এখানে ভ্যালুটা পাইতাম ফিটে, যেহেতু ফিটে কনভার্ট করি নাই তাই আমরা এখানে স্পেসিংটা পাইতেছি হচ্ছে ইঞ্চিতে। তাহলে আমরা সরাসরি পেয়ে গেলাম যে টাইবার গুলো ইউজ করতেছি, এই টাইবারের মানে এক একটা বারের মানে ডায়া হবে হচ্ছে 4 নাম্বার বার বা 12 মিলিমিটারের বার, আর স্পেসিং হবে হচ্ছে 36 ইঞ্চি। এখন লেন্থ কতটুকু হবে, এই যে এক একটা বারের লেন্থ, রডের লেন্থ কতটুকু হবে, লেন্থের ফর্মুলা হচ্ছে হাফ ইন্টু এফএসডি ডিভাইডেড বাই মিউ। তা হাফ ইন্টু এফএস তো প্রশ্নে দেওয়া আছে 27000, ডি মানে হচ্ছে আমরা যত মিলির বার ইউজ করতেছি তার ডায়ামিটার কত, তো এখানে আমরা ইউজ করতেছি 4 নাম্বার বার। তো এখানে একটু কেয়ারফুল থাকতে হবে, 4 নাম্বার বারে আমরা তো সাধারণত ডায়া বলি হচ্ছে 12 মিলি, এই 12 মিলি যেটা বলতেছি এটা তো মিলিমিটার ইউনিটে, কিন্তু এইখানে আমি বাকি যে ভ্যালুগুলো বসাইতেছি সেগুলো তো ইঞ্চি ইউনিটে। তাহলে আমাদের কি করতে হবে, এটা ইঞ্চিতে কনভার্ট করতে হবে। 4 নাম্বার বার ইঞ্চিতে যদি কনভার্ট করি তাহলে ভ্যালুটা হচ্ছে 0.5। এটা হচ্ছে ওই যে আমাদের যে হ্যান্ড একটা থাম্ব রুল আছে সেভাবে আসে, যে সবকিছুকে 8 দিয়ে ভাগ করলে যেটা আসবে সেটা হচ্ছে ইঞ্চি। সাপোজ 3 নাম্বার বারের ডায়া যদি ইঞ্চিতে ক্যালকুলেশন করতে চাই, 3/8 ক্যালকুলেশন করলে যেটা আসে সেটা হচ্ছে 3 নাম্বার বারের ডায়া। 4 নাম্বার বারের ডায়া কত, এই যে 4 ডিভাইডেড বাই 8 করলে যেটা আসে, তো 4 ডিভাইডেড বাই 8 করলে ভ্যালুটা হচ্ছে 0.5, তো সেটা এখানে বসানো হচ্ছে 0.5 ডিভাইডেড বাই মিউ। এই মিউটা একটু ডিফারেন্ট ভ্যালু, এই মিউটা যেটা বলতেছে সেই মিউটা হচ্ছে আমাদের যে কংক্রিটটা আছে সেই কংক্রিটের বন্ড স্ট্রেস, অ্যালাউয়েবল বন্ড স্ট্রেস। এটা হচ্ছে সরাসরি আর আমাদের পয়সন রেশিও না, এটা হচ্ছে বন্ড স্ট্রেস। এটা হচ্ছে এই অ্যালাউয়েবল বন্ড স্ট্রেস। বন্ড স্ট্রেসের ভ্যালুটা যদি বসে এখানে, আসলে সবসময় এটা মিউ দ্বারা প্রকাশ করে না, এটা হচ্ছে এই পয়সন রেশিওটাকে মিউ দ্বারা প্রকাশ করা হয়। বন্ড স্ট্রেসের আরেকটা ইয়ে আছে এফসি বা এসসি, ওই টার্ম দ্বারা প্রকাশ করে, তো এখানে এটাকে মিউ দ্বারা প্রকাশ করা হয়েছে, বন্ড স্ট্রেসটাকে মিউ দ্বারা প্রকাশ করা হয়েছে। তা বন্ড স্ট্রেসটা হচ্ছে গিভেন ভ্যালু, এটা হচ্ছে রড এবং কংক্রিট, এই কংক্রিটের ডিফর্ম বারের মধ্যে যে বন্ড স্ট্রেস জেনারেট হয় সেটাই হচ্ছে মিউ। এটা সরাসরি গিভেন ভ্যালু, এটা প্রশ্নে সরাসরি দেওয়া থাকবে, এটা হচ্ছে 350 পিএসআই। তো সেই ভ্যালুটা যদি আমরা বসাই দিই 350, তাই ক্যালকুলেশন করলে আমাদের এখান থেকে লেন্থ আসতেছে হচ্ছে 19.3 ইঞ্চি, অর্থাৎ রিকোয়ার্ড লেন্থ হচ্ছে 19.3 ইঞ্চি। তবে এই টাইবারের একটা থিওরি আছে, থিওরিটা হচ্ছে এই ফর্মুলা দিয়ে ক্যালকুলেশন করে আমাদের যে লেন্থটা আসবে তার সাথে মিনিমাম 3 ইঞ্চি আমাদের বেশি করে দিতে হবে, যাতে যখন ওয়ার্কাররা কাজ করে তারা যদি মিস অ্যালাইনমেন্ট হয়ে যায় সেখানে কিছুটা ফ্যাক্টর অফ সেফটি দেওয়া যায়। তো সেটার জন্য 3 ইঞ্চি একটু বেশি করে দিতে হবে, ইনক্রিজ করতে হবে। ক্যালকুলেশন করে আমরা পাইছিলাম হচ্ছে 19.3 ইঞ্চি। তো সেটাকে আমি যদি এর সাথে আবার 3 ইঞ্চি যোগ করি তাহলে ভ্যালুটা আসে হচ্ছে 22.3 ইঞ্চি। তবে সাধারণত যখন আমাদের ফিল্ড পর্যায়ে কাজ করা হয় তখন যদি এটা আমাদের হচ্ছে মানে রাউন্ডিং করা থাকে, মোটামুটি ফিটে রাউন্ডিং করা থাকে, তাহলে সেই ক্ষেত্রে কাজ করার জন্য সুবিধা হয়, যে সেটাকে এখানে রাউন্ডিং করে লেখা আছে 24 ইঞ্চি। কেউ যদি আনসারে এই যে 22.5 লিখে দেয় তাতে কোনো অসুবিধা নাই, তার ম্যাথ কোনো ভুল নাই। তবে যে ফিল্ডে কাজ করতেছে, ফিল্ডে কাজ করার সুবিধার জন্য এটাকে একটু রাউন্ডিং করে আপার রাউন্ডিং করে 24 ইঞ্চি বা 2 ফিটে কনভার্ট করা হয়েছে। তাহলে টোটাল ডিজাইনটা দেখেন, টোটাল ডিজাইনটা হচ্ছে আমরা এখানে টাইবার হিসাবে ইউজ করছি হচ্ছে 4 নাম্বার বার, তাহলে লিখবো যে ইউজ নাম্বার 4 বার এট দ্য রেট অফ 36 ইঞ্চি সেন্টার টু সেন্টার। তার নিচে লাইনে থাকবে হচ্ছে লেন্থ অফ টাইবার ইকুয়াল টু 24 ইঞ্চি। এটা হচ্ছে আমাদের রিইনফোর্সমেন্ট ডিটেইলিং। তো আপনাদের পরীক্ষায় যেটা থাকে বা পরীক্ষায় যেটা মানে সাধারণত দেওয়া হয় সেটা হচ্ছে এই একই সাথে একটা প্রবলেমের মধ্যে, যেহেতু এই একই ফিগারই তো এখানে দেওয়া আছে, একটা প্রবলেমের মধ্যে আপনাদের টেম্পারেচার স্টিলও ক্যালকুলেশন করতে বলা হয়, টাইবারও ক্যালকুলেশন করতে বলা হয়, এই দুটাই ক্যালকুলেশন করতে বলা হয়। যা ভ্যালু দরকার সবকিছুই দেওয়া থাকে। কাজটা খুবই সহজ। এই টেম্পারেচার স্টিলের জন্য এই লংজিটিউডিনাল স্টিল, ট্রান্সভার্স স্টিল, এই দুইটা বের করবেন, তার স্পেসিং বের করবেন। টাইবারের জন্য
মানে এখানে এই এরিয়া ক্যালকুলেশন দিয়ে কত কত মিলির বার রাখবে, তার স্পেসিং কত সেটা ক্যালকুলেশন করবেন, আর লেন্থ কতটুকু এটা ক্যালকুলেশন করবেন। সাধারণত যদি 5-6 মার্কের প্রবলেম থাকে তাহলে এতটুকুই চাওয়া হয়, যদি এর 7 মার্কের থাকে তাহলে এর সাথে আবার রিইনফোর্সমেন্ট ডিটেইলিংও বলা থাকে। রিইনফোর্সমেন্ট ডিটেইলিং যদি বলা থাকে তাহলে কি এই যে স্ল্যাবটা প্রশ্নে দেওয়া আছে, এই যে স্ল্যাবটা বলা আছে, এই স্ল্যাবের ভিতরেই জাস্ট ডিটেইলিং, এই স্ল্যাবটাই খাতায় এঁকে ডিটেইলিং করে দিবেন। ডিটেইলিংটা কি, এই যে এর ভিতরে এরকম ওয়্যার মেশ এঁকে দিবেন, ওয়্যার মেশ এঁকে দিয়ে আপনি যখন ওই টেম্পারেচার স্টিল বের করছেন তখন লং বারটা কত মিলির বার কতটুকু সেন্টার টু সেন্টার স্পেসিং ছিল সেটা লিখে দিবেন আরসিসির মতো, একদম হুবহু আরসিসির মতো। এরপর হচ্ছে এই যে শর্ট ডিরেকশনে যে বারটা ইউজ করছেন কত মিলির বার কতটুকু দূরে দূরে ইউজ করছেন সেটা লিখে দিবেন। টাই বারটা কত মিলির বার কতটুকু দূরে দূরে ইউজ করছেন সেটা লিখে দিবেন, তার লেন্থ কত সেটা লিখে দিবেন। আর ডাউয়েল বার, যেটা ডাউয়েল বারটা হচ্ছে ফিক্সড, সাপোজ এখানে ফিক্সড লিখে দিবেন যে 32 মিলিমিটার বার, আর স্পেসিংটা ফিক্সড লিখে দিলেন যে 1 ফিট দূরে দূরে। এই ডাউয়েল বারের কোনো ক্যালকুলেশন নাই। এটা গেল আমাদের রিজিড পেভমেন্টের রিইনফোর্সমেন্ট ডিটেইলিং। এখানে কারো স্যার কোনো একটা অসুবিধা আছে? কোশ্চেন ছিল, বলেন। আর লাস্টে কি স্যার একটু আবার একটু বুঝে দেন, 19.3? এফ এর মানটা কিভাবে পেলাম 1.5? এফ এটা হচ্ছে এই 1.5 যেটা সেটা হচ্ছে কংক্রিট আর স্টিলের মানে ফ্রিকশন কোএফিসিয়েন্ট। তো এটা হচ্ছে এক্সপেরিমেন্টাল একটা ভ্যালু। ফ্রিকশন মানে কংক্রিট আর স্টিলের ফ্রিকশন টেস্ট করে বারবার সেই রিপিটেড ভ্যালুই পাওয়া যায়, সেখান থেকে এখানে সরাসরি লেখা আছে যে ফ্রিকশন কোএফিসিয়েন্ট ইজ 1.5। তাহলে আমরা কি মানে এই মানটাই ধরে রাখবো সবসময়? হ্যাঁ, এটাই ধরে এটা রাখবো। করবো না? আচ্ছা আচ্ছা। আরেকজন কিছু বলতেছিলেন। যে এখানে যে ইনক্রিজ বাই 3 ইঞ্চি, এটা কি স্যার সবসময় আমরা কি 3 ইঞ্চি যোগ করবো স্যার? দা হ্যাঁ, লেন্থ টি শুড বি ইনক্রিজ। মানে এটা যদি একদম পয়েন্ট টু পয়েন্ট মানে টাইবারের লেন্থ হিসাব করেন তাহলে পয়েন্ট টু পয়েন্ট লেন্থ হচ্ছে যে 19.3 ইঞ্চি। এটা হচ্ছে পয়েন্ট টু পয়েন্ট লেন্থ। এখন এখানে যদি আমরা 19.3 ইঞ্চি বা সাপোজ এটাকে আমি রাউন্ডিং করে 20 ইঞ্চিতে রাউন্ডিং করে আমি যদি লিখে দিই তাহলে অসুবিধা কি হবে, এই যখন এই মিস্ত্রিটা যদি কোনোভাবে কোনো কারণে এই 20 থেকে সামান্য একটু কম দেয়, এই যে টাইবারটা এই টাইবারটা দুইটা স্ল্যাবকে ধরে রাখতে পারবে না, সেখান থেকে একটা স্প্লিট আউটের সম্ভাবনা থাকে, এখানে ক্র্যাক চলে আসে। এই জন্য কি করা হয়, ফর সেফটি ওয়ার্কাররা যদি মিস অ্যালাইনমেন্ট হয়ে যায় বা একটু ফ্যাক্টর অফ সেফটি হিসেবে মিনিমাম 3 ইঞ্চি মানে বৃদ্ধি করা হয়। বৃদ্ধি করার পরে যেটা আমরা পাইছি হচ্ছে 22.3। তো চাইলে আপনি 22.3 বা 22.5 বা 23ও রাখতে পারেন, কিন্তু যখন ওই স্কেল নিয়ে কাজ করা হয় মানে রড যখন কাটা হয় সেই স্কেলে যদি ডাইরেক্ট আপনি ওই মানে ফিটে রাউন্ডিং করে দেন তাহলে সেটার জন্য সুবিধা, তাই এখানে 24 ইঞ্চি করা হয়েছে। ঠিক আছে স্যার, ধন্যবাদ স্যার। আর কারো কোনো অসুবিধা আছে? যে দুইটা টাইপের প্রবলেম করাইলাম দুইটা টাইপের প্রবলেমই কিন্তু বেশ সহজ, মোটামুটি জাস্ট মানে স্ট্রেট ফরওয়ার্ড, জাস্ট